সন্ধ্যার আগেই রওনা হওয়ার কথা ছিল বাইজিদের। সবকিছু প্রস্তুত, ঘোড়া সাজানো, প্রহরীদের নির্দেশ দেওয়া, এমনকি নিজের কক্ষ থেকে বের হওয়ার আগ মুহূর্তেও সব ঠিক ছিল। আজ সে যাবে, সব ভুল বোঝাবুঝির জবাব নেবে, নিজের কষ্টটাও জানাবে। কিন্তু ঠিক তখনই মহলের ভিতর হঠাৎ হুলস্থুল পড়ে গেল। দৌড়ে এলো এক দাসী, মুখ ফ্যাকাশে, কণ্ঠ কাঁপছে। হুজুর, সিমরান আপার রক্ত বমি করছে। বাইজিদের কোনো ভাবান্তর হলো না, বরং কিঞ্চিত বিরক্ত হলো। তাতে আমি কি করব? বৈদ্য রাখবো? দাসীটি বলল, হুজুর, জমিদার বাবু আপনাকে অবিলম্বে তার কক্ষে যেতে বলেছেন। সে আর এক সেকেন্ডও দেরি করলো না, দ্রুত পা চালিয়ে ছুটে গেল সিমরানের কক্ষে। ঘরে ঢুকতে দেখলো মেঝেতে ছড়িয়ে থাকা লালচে দাগ। সিমরান শয্যার উপর কাঁপছে, ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। দাসীরা আতঙ্কে ছোটাছুটি করছে। হাকিম, ডাকো দ্রুত। গর্জে উঠল বাকেশা। ঠিক তখনই ঘরে প্রবেশ করলো মারজান। মারজানের চোখে ছিল অন্যরকমের এক হিসেবি দৃষ্টি। চারিপাশে বিশৃঙ্খলার মাঝেও সে ঠান্ডা মাথায় সব লক্ষ্য করছিল। সে ধীরে ধীরে বাকেশার দিকে ঝুঁকে কিছু বলল ফিসফিস করে, কিন্তু সেই কথাগুলো যেন মুহূর্তে সিদ্ধান্ত বদলে দিল। বাকেশা গম্ভীর মুখে সামনে এগিয়ে এলেন। বাজিদ, তার দৃঢ় কণ্ঠ। বাজিদ তাকালো। তুমি কোথাও যাচ্ছ না? একটা স্পষ্ট নির্দেশ। বাজিদের ভ্রু কুঁচকে গেল। কিন্তু কোনো কিন্তু নয়। থামিয়ে দিলেন তিনি। তার চোখে তখন কঠোরতা। এই মেয়েটা আমাদের পরিবারের কেউ না, কিন্তু তার দায়িত্ব আমাদের উপর। এমন অবস্থায় তাকে ফেলে তুমি কোথাও যেতে পারো না। মারজান তখন চুপচাপ দাঁড়িয়ে, কিন্তু তার ঠোঁটের কোণে অদৃশ্য এক সন্তুষ্টির ছাপ। বাইজিদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কী সব উটকো ঝামেলা এসে তার কপালে জুটে। সে চোখ বন্ধ করলো এক মুহূর্ত। বাবার কথা অমান্য করা তার পক্ষে সম্ভব না। ধীরে ধীরে তার হাত শক্ত হয়ে উঠল, তার কণ্ঠ নিচু কিন্তু ভীষণ ভারী। ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না। বাকেশা মাথা নেড়ে সম্মতি জানালেন। ঘরের ভেতরে আবারও দাসীদের দৌড়ঝাঁপ শুরু হলো। হাকিম আসার প্রস্তুতি চলছে, আর বাইজিদ স্থির হয়ে বসে রইল। চোখের গভীরে তখন অন্য এক অস্থিরতা। ভোর রাতের দিকে ধীরে ধীরে শান্ত হতে থাকে সিমরানের কক্ষ। হাকিমের ওষুধ, দাসীদের যত্ন, সব মিলিয়ে অবশেষে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়। কাঁপুনি থামে, চোখ দুটো ভারী হয়ে আসে। মহলের ভেতর যেন একটা চাপা স্বস্তির ঢেউ বয়ে যায়। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ টিকল না। সূর্যের প্রথম আলো ওঠার আগে খবর পাঠানো হলো সবাইকে বৈঠকে ডাকা হয়েছে। মহলের বড় দালান ঘরে একে একে জড়ো হলো সবাই। পরিবেশ গম্ভীর, নিস্তব্ধ। কেউ ঠিক বুঝতে পারছে না এমন হঠাৎ বৈঠকের কারণ কি। মাঝখানে উঁচু আসনে বসে আছেন বাকেশা, তার মুখে কঠোর স্থিরতা। পাশে দাঁড়িয়ে মারজান, চোখে সে চেনা হিসেবে দৃষ্টি। বাজিদ উপস্থিত, কিন্তু তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারা রাতে জেগে থাকা, চিন্তা, সব মিলিয়ে চোখ দুটো ভারী। সিমরানকে ধীরে ধীরে এনে বসানো হলো এক পাশে। সে এখনো দুর্বল, তবুও চোখে কৌতূহল আর অজানা ভয়। আরেক পাশে দাঁড়িয়ে আছে নায়েব নেওয়াজে আবিদ। সবাই যখন চুপ করে বসে, তখন বাকেশা ধীরে ধীরে কথা শুরু করলেন। আজকে এই বৈঠকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানোর জন্য। তার কণ্ঠ ভারী, দৃঢ়। সবাই নিঃশ্বাস আটকে শুনছে। আমি আমার নায়েব নেওয়াজে আবিদের সঙ্গে সিমরানের বিবাহ দিতে চাই। একটা বাক্য যেন বজ্রপাত হয়ে আছড়ে পড়ল মহলের বৈঠকে। পুরো দালানঘর নিস্তব্ধ হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য কেউ যেন শব্দ খুঁজে পেল না। সিমরান প্রথমে বুঝতেই পারল না, তারপর ধীরে ধীরে কথাটার অর্থ মাথায় ঢুকতেই তার চোখ বড় হয়ে গেল, মুখ ফ্যাকাশে, ঠোঁট কাঁপতে লাগলো। বিবাহ নেওয়াজের সঙ্গে তার বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। শাহজাদা বাইজিদের মুখটা ভেসে উঠল তার চোখে। সেই মানুষ যাকে সে কিশোরী বয়স থেকে নিঃশব্দে ভালোবেসে এসেছে, যার জন্য প্রতিটা দিন অপেক্ষা করেছে, আজ তাকে অন্য কারো হাতে তুলে দেওয়া হবে। তার গলা শুকিয়ে গেল, কিন্তু কোনো শব্দ বের হলো না। ওদিকে নেওয়াজ আবিদ, তার মুখের রঙও এক মুহূর্তে পাল্টে গেল, ফ্যাকাশে হয়ে উঠল, যেন রক্ত সরে গেছে মুখ থেকে। চোখে এক ঝলক বিস্ময় তারপরে চাপা পড়ে গেল, কিন্তু সেই বিস্ময়ের পেছনে কি আছে তা বোঝা গেল না। সে মাথা নিচু করে দাঁড়িয়েই রইল। কেউ কিছু বলছে না। বাকেশা নেওয়াজকে উদ্দেশ্য করে বলল, কি বলো নায়েব, আমার সিদ্ধান্ত কি তোমার মনে ধরলো? আবিদ মাথা নিচু রেখেই বলল, আপনার সিদ্ধান্তে আমি কখনো দ্বিমত করেছি কি? বাকেশা সন্তুষ্টির হাসি দিয়ে বলল,
তোমার উপর এই ভরসাটা আমার ছিল। বাইজিদও মনে মনে খুশি হলো। এই ঝামেলাটা মহল থেকে বিদায় হবে। সবার দৃষ্টি ঘুরে আছে সিমরানের দিকে। সে কি বলে সেটার অপেক্ষা। ঠিক তখনই মারজান খুব সূক্ষ্মভাবে সিমরানের দিকে তাকালো। কারো চোখে না পড়ার মতো করে হালকা করে মাথা নাড়ালো সে। চোখের ইশারায় যেন বলল, চিন্তা করো না, সব আমি ঠিক করে রেখেছি। সেই দৃষ্টিতে ছিল অদ্ভুত এক নিশ্চয়তা। সিমরান এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। একদিকে তার বহুদিনের লুকানো ভালোবাসা, অন্যদিকে হঠাৎ করে চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্ত। কিন্তু মারজানের সেই আশ্বাস ধীরে ধীরে তার চোখের দোলাচল থামালো। সে ঠোঁট ভিজিয়ে নিল, তারপর খুব আস্তে করে মাথা তুলল। আমিও চাচা জানির সিদ্ধান্তকে সম্মান করছি। শব্দগুলো বের হলো ধীরে কিন্তু পরিষ্কার। মুহূর্তেই ঘরের বাতাস যেন বদলে গেল। নেওয়াজে আবিদ আবারও মাথা তুলল। আর চোখে এবার স্পষ্ট বিস্ময়। এই উত্তরটা সে আশা করেনি। সবাই সমস্বরে বলল, আলহামদুলিল্লাহ। বাকেশা ভীষণ খুশি। প্রহরীদের ডেকে বলল, গোটা রাজ্যে ঢেরা পিটিয়ে দিতে এই মহলের মেয়েদের মতো জাঁকজমকের সাথে সিমরানের বিবাহ সম্পন্ন হবে। বন্ধুকে দেওয়া কথা সে এতকাল রেখেছে। এবার ভালো ঘরে মেয়েটাকে পাত্রস্থ করে দায়মুক্ত হবে। বায়েজিদ নিঃশব্দে বসেছিল এতক্ষণ। সিমরানের উত্তর শোনার পর তার বুকের ভিতর জমে থাকা এক অদৃশ্য চাপ যেন হালকা হয়ে গেল। যাক, ঝামেলা ঘাট থেকে নামবে। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। অবশেষে এই ঝামেলা একটা শেষ হবে। তার চোখে কোনো আবেগ ফুটে উঠল না, কিন্তু ভেতরে ভেতরে সে যেন নিজেকে মুক্ত মনে করলো একটা অস্বস্তিকর দায় থেকে, একটা অনিশ্চিত পরিস্থিতি থেকে। মাঝখানে বসে থাকা বাকেশা ধীরে মাথা নাড়লেন, যেন সবকিছুই তার পরিকল্পনা মতোই এগোচ্ছে। মহলের প্রবেশদ্বারের বিশাল জায়গা দখল করে দাঁড়িয়েছে সেনাপতি বীর মাহাদি। বর্মে আবৃত মুখখানা তার অকপটে হাসল। সময় প্রবাহমান। কেটে গেছে 7টা দিন। নদী অঞ্চলের প্রজাদের অবস্থা ভীষণই দুর্বিষহ। টানা 5 দিন যাবৎ একটানা ঝড় আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। তারা পানিতে নিজেদের আশ্রয় হারিয়েছে। নদী ক্রমশ ফুলে উঠছে। সামনে শীত ঋতু। এই সময় শেষ বৃষ্টি একটু ভারী হতে পারে, কিন্তু তাই বলে এমন ঝড়ের কারণ কারোরই বোধগম্য হচ্ছে না। রাজ্যের দায়িত্ব পালন করতে গিয়ে মেহেরুন্নেসার কাছে যেতে পারল না বায়েজিদ। এই ঝড় বন্যায় বহু মানুষ নিখোঁজ ও নিহত রয়েছে। মেহেরুন্নেসার বাড়ির অবস্থাও খুব একটা ভালো না। কে জানে তারা কি করছে। এই ঝড় বাদলের মধ্যে সারাক্ষণ স্ত্রীর অনুপস্থিতি পোড়াচ্ছে বায়েজিদকে। কিন্তু যাওয়ার উপায় নেই। মহলের এক নির্জন অংশে দাঁড়িয়ে আছে নায়েব নেওয়াজে আবিদ। চারিপাশে ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, কিন্তু তার মুখে অদ্ভুত এক চিন্তার ছাপ। সেই প্রহরীকে ইশারা করল। মাহাদিকে ডাকো। কিছুক্ষণ পরে সেনাপতি মাহাদি এসে উপস্থিত হলো। তার চলনে আগের মতোই দৃঢ়তা, চোখে সতর্কতা। ডেকেছেন? সংক্ষেপে জিজ্ঞাসা করলো সে। নওয়াজ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন কথাগুলো গুছিয়ে নিচ্ছে। তারপর ধীরে বলল, আপনার একটা কাজ আছে। মাহাদি ভ্রু তুলল। কি কাজ? নেওয়াজ একটু এগিয়ে এসে নিচু স্বরে বলল, আপনি শাহজাদা বাইজিদের কাছে যাবেন আর তাকে জানাবেন তার বেগমের দ্বিতীয় বিয়ে দিচ্ছে বাড়ির লোক। কথাটা শুনে মাহাদির মুখ শক্ত হয়ে গেল। কি বললেন? কণ্ঠে স্পষ্ট আপত্তি। আমি এটা কখনোই করব না। শাহজাদাকে মিথ্যা বলার মানে জানেন? সে সোজা হয়ে দাঁড়ালো, চোখে কড়া দৃষ্টি। মিথ্যা কথা নিয়ে গিয়ে শাহজাদাকে উস্কানো আমার কাজ না। নেওয়াজ হালকা হাসলো। আপনি তো এমনিতেই খুব নীতিবান, তা আমি জানি। তবে এটা না করলে শাহজাদা আর বেগমের দূরত্ব ঘুচবে না। আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? মাহাদি চোখ কুচকে তাকালো। তাহলে কথাটা আপনি গিয়ে বলুন। আমায় কেন এগিয়ে দিচ্ছেন? আমি কখনোই শাহজাদাকে মিথ্যে বলিনি। নেওয়াজ একটু কাঁধ ঝাঁকালো। মাহাদি, আপনার বলা আর আমার বলা এক নয়। আপনি শাহজাদার বন্ধুর মতো, সবচেয়ে ঘনিষ্ঠ। মাহাদির চোখ জোড়া চিকচিক করে উঠল। বন্ধু? নেওয়াজ ঠোঁট বাঁকালো। তা নয় তো কি, যে কোনো পরামর্শ, গোপন আলাপ, এমনকি নিজের ব্যক্তিগত বিষয়ে শাহজাদা সবকিছু যার সাথে আলোচনা করে সে কি তার বন্ধু নয়? মাহাদির কণ্ঠ শীতল হয়। আপনার ধারণা ভুল আবিদ। আমি কেবলই তার কর্মচারী। সে কেবল আমায় দায়িত্ব দেন। নেওয়াজ ঘামছে শীতল পরিবেশেও। কিন্তু আপনাকে এই মুহূর্তে দরকার। এই দরকারের জন্য যদি মাথা উড়ে যায় তখন? নেওয়াজ মুচকি হেসে বলল, শাহজাদার কাছে আপনার মাথা এত সস্তা না মাহাদি, সহজে সে নিতে পারবে না। মাহাদি এবার হালকা বিরক্ত হয়ে বলল, দেখুন, এসব ফাঁদে আমাকে ফেলবেন না। শাহজাদা এমনিতেই রেগে আছে, তার উপর আবার এই খবর।
আমি নিজে গিয়ে আগুনে ঘি ঢালবো নাকি? নেওয়াজ একটু কাছে এসে দাঁড়ালো, কণ্ঠটা এবার গম্ভীর। ঠিক সেই কারণেই আপনাকে যেতে হবে। কখনো কখনো আগুন না লাগলে ধোঁয়া উঠে না। সত্যটা সামনে আনতে হলে আগে ওদের নাড়া দিতে হবে। মাহাদি চুপ করে রইল। নেওয়াজ আবারও বলল, যদি আজ বাইজি চুপ করে থাকে তাহলে সে কখনোই ফিরবে না। একটু থেমে নিচু স্বরে যোগ করলো, আর যদি সে সত্যি মেহেরুন্নেসাকে ভালোবাসে তাহলে এই খবর শুনে সে স্থির থাকতে পারবে না। কথাগুলো যেন ধীরে ধীরে প্রভাব ফেলতে লাগলো। মাহাদি দীর্ঘশ্বাস ফেলল। আপনি মানুষটা ঠিক না। নিচু স্বরে বলল সে, কিন্তু কণ্ঠে আগের মতো কঠোরতা নেই। নেওয়াজ হেসে ফেলল। ঠিক না বলেই তো কাজগুলো করি। মাহাদি কিছুক্ষণ চুপ থেকে মাথা নেড়ে বলল। আচ্ছা যাব। তার চোখে এবার অন্যরকম এক ভাব। দেখি আপনার এই চাল কত দূর যায়। নেওয়াজ সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল। বর্মে আবৃত মাহাদি ধীরে পায়ে এগিয়ে এলো শাহজাদা বাইজিদের কক্ষের সামনে। প্রহরীরা তাকে দেখে সরে দাঁড়ালো। দরজা খুলতে ভিতরে ভারী স্তব্ধ পরিবেশটা যেন আরো স্পষ্ট হয়ে উঠল। কক্ষের ভেতর আধো আলো। জানালার পাশে দাঁড়িয়ে আছে বায়েজিদ, মুখে ক্লান্তি, চোখে গভীর দুশ্চিন্তার ছাপ। যেন সারা রাত ঘুম তার চোখে আসেনি। মাহাদি ভেতরে ঢুকে মাথা নত করলো। হুজুর। বায়েজিদ ঘুরে তাকালো, চোখে বিরক্তির রেখা। মাহাদি নিয়ম মেনে বলতে শুরু করলো। নদী অঞ্চলের প্রজাদের অবস্থা খুব খারাপ হুজুর। বন্যার পানি নামার নামও নিচ্ছে না। পানি নেমে গেলেও খাদ্যের সংকট এত সহজে যাবে না। বায়েজিদ গম্ভীর গলায় বলল, ভান্ডারে যা আছে সর্বোচ্চ দিয়ে হলেও প্রজাদের রক্ষা করব আমি। কাল থেকে মজুদকৃত শস্য তাদের মধ্যে বিলিয়ে দেওয়া শুরু করা হোক। মাহাদি নত শিরে বলল। হুজুর, আরেকটা কথা। অসহায় স্বরে থামিয়ে দিল বায়েজিদ। তার ভ্রু কুঁচকে গেছে, চোখে অস্থিরতা স্পষ্ট। আমার আর কিছু শোনার মতো মানসিক অবস্থা নেই মেহেদি, তুমি যেতে পারো। সে মুখ ফিরিয়ে নিল, কণ্ঠে বিরক্তি। পরে জানিও। মাহাদি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন ভিতরে একটা দ্বিধা কাজ করছে। তারপর ধীরে খুব নিচু স্বরে বলল, হুজুর, আরেকটা খবর আছে। বায়েজিদ আর তাকালো না। আমি বলেছি এখন নয়। মাহাদি এবার কথাটা কেটে দিয়ে বলল, খবর পেয়েছি বেগমের দ্বিতীয় বিবাহ দিচ্ছে তার বাড়ির লোক। একটা বাক্য, কিন্তু সেই বাক্য যেন বজ্রপাত হয়ে আঘাত করলো। বায়েজিদ হঠাৎ স্থির হয়ে গেল। তার শরীর যেন এক মুহূর্তে শক্ত হয়ে উঠল। ধীরে ধীরে সে ঘুরে তাকালো মাহাদির দিকে, চোখ দুটো বিস্ফোরিত। কি বললে? তার কণ্ঠ কাঁপছে। মাহাদি মাথা নিচু করে রইল, আর কিছু বলল না। এক মুহূর্ত স্থির থাকতে পারল না বায়েজিদ। মাথার ভেতর শব্দটা বাড়ি খাচ্ছে, যেন দ্বিতীয় বিবাহ। কি যা তা বলছো তুমি? ওর দ্বিতীয় বিয়ে কি করে হয়? ও এখন আমার স্ত্রী। আমার সাথে কি তালাক হয়েছে ওর? ও যে আবার বিয়ে করবে? মাহাদি চুপচাপ কক্ষ থেকে বেরিয়ে গেল। বায়েজিদ টেবিলের উপরে থাকা বড় পিতলের ফুলদানিটা ছুঁড়ে মারল কক্ষের বিশাল আয়নায়। কোনোভাবে রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। এক ঝটকায় কক্ষ থেকে বেরিয়ে এলো সে। প্রহরীদের কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজনই হলো না। তার চোখের ভাষা এসব বলে দিচ্ছিল। দ্রুত আস্তাবলের দিকে এগিয়ে গিয়ে নিজের শ্বেত অশ্ব শিমুর ঘোর লাগাম হাতে নিলে ঘোড়াটা যেন তার উত্তেজনা বুঝতে পারছিল। পা ঠুকছে, রেশধ্বনি করছে। বায়েজিদ এক লাফে পিঠে উঠে বসলো। চলো। এক টানে লাগাম ছেড়ে দিতেই শিমুর্গ বিদ্যুৎ গতিতে ছুটে বেরিয়ে গেল। পেছনে অল্প সংখ্যক অশ্বারোহী অনুসরণ করলো। কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। রাস্তাঘাটের কাদা পানি সবকিছু পেছনে পড়ে যেতে লাগলো। বায়েজিদের চোখে তখন একটাই লক্ষ্য, মেহেরুন্নেসার কাছে পৌঁছানো। সময় যেন তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। যত দ্রুত সম্ভব পৌঁছাতে হবে। ঘন্টার পর ঘন্টা ছুটে চলার পর রাজ্যের শেষ প্রান্তে এসে পৌঁছালো তারা। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। আলোটা নরম হয়ে এসেছে। প্রায় বিকেল গড়িয়ে গেছে। বায়েজিদ ঘোড়া থামালো। তার সামনে মেহেরুন্নেসার পিতার বাড়ি। এক মুহূর্ত দেরি না করে সে নেমে পড়ল। বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন কানে বাজছে। ধীরে ধীরে উঠোনের দিকে এগিয়ে এলো। আর সেখানে দেখলো তাকে। মেহেরুন্নেসা মাথা নিচু করে ঝাড়ু দিচ্ছে উঠোনে। সাদামাটা পোশাক, মাথায় হিজাব বাঁধা, চোখে ক্লান্তির ছাপ। একসময় মহলের বেগম আজ সাধারণ এক মেয়ের মতো কাজ করছে। বায়েজিদের পা থেমে গেল। কই, বাড়িতে তো লোকজন দেখছে না, বাড়িটা সাজানো না, কোনো বিয়ে বাড়ি তো মনে হচ্ছে না। তার চোখ ধীরে ধীরে নেমে এলো মেহেরুন্নেসার হাতের দিকে। নরম কোমল সেই হাত আজ ফোসকায় ভরা। ঝাড়ুর আগার ঘষায় লাল হয়ে উঠেছে চামড়া, কোথাও কোথাও চামড়া উঠে গেছে। এক মুহূর্তে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই দৃশ্য সে কল্পনাও করেনি। মেহেরুন্নেসা তখনও খেয়াল করেনি তার উপস্থিতি। সে নিজের কাজে ব্যস্ত। ঘোড়ার রেশধ্বনি হঠাৎই উঠানে নীরবতা ভেঙে দিল। মেহেরুন্নেসার হাত থেমে গেল এক মুহূর্তের জন্য। ঝাড়ুটা হাতে নিয়ে সে ধীরে ধীরে মাথা তুলল। চোখ গিয়ে পড়ল সদর দরজার কাছে দাঁড়িয়ে থাকা শ্বেত অশ্বের উপর, আর তার পাশে দাঁড়িয়ে বায়েজিদ। তার বুকের ভেতরটা যেন ধক করে উঠল।
এতদিনের অপেক্ষা, কষ্ট, অভিমান সব একসাথে মাথা তুলে দাঁড়ালো। কিন্তু পরের মুহূর্তে তার চোখের আলো নিভে গেল, মুখের অভিব্যক্তি কঠিন হয়ে উঠল। সে দ্রুত মুখ ফিরিয়ে নিল, যেন দেখেইনি তাকে। ঝাড়ুটা নিয়ে আগের মতোই ঝাড় দিতে শুরু করলো, কিন্তু হাতের গতি বদলে গেছে, আরো জোরে, আরো অস্থিরভাবে। তার বুকের ভিতর এখন তোলপাড়। তার স্বামী এসেছে এতদিন পর, কিন্তু সঙ্গে সঙ্গে অন্য একটা চিন্তা এসে সবকিছু ঢেকে দিল। দ্বিতীয় বিবাহ, এই খবরটা এখন আর গোপন নেই। জমিদার বাড়ির ঘোষণাটা গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। চারিদিক থেকে একটা কথাই সে শুনেছে, জমিদার মহলে বিবাহ। এই তো কদিন আগে ঢাকি এসে ঢোল পিটিয়ে বাতাসা খেজুর বিলিয়ে বলে গেল বায়েজিদ নাকি দ্বিতীয় বিয়ে করছে। আর সেই কথাই বারবার তার কানে ঢুকিয়ে দিয়েছে বাড়ির সবাই। তোর স্বামী তোকে রেখে আরেকটা বিয়ে করেছে। এখন আর তোর দরকার কি তার কাছে? প্রথমে বিশ্বাস করতে পারেনি সে, কিন্তু দিন যত গড়িয়েছে খবরটা ততই স্পষ্ট হয়ে উঠেছে। আজ সে নিজ চোখে তাকে দেখছে। তবুও তার মনে হচ্ছে এই মানুষটা আর আগে সে মানুষ না। তার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু সে মাথা নিচু করে রাখলো। চোখের কোণে পানি জমেছে, তবুও মুছল না। এখন কেন এলো আমাকে এই অবস্থায় দেখে? দয়া করতে নাকি বিদায় জানাতে? তার ভেতরের ভালোবাসার অভিমান লড়াই করছে, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে সে সহজে ভাঙবে না। ঝাড়ু দিতে দিতে তার হাতের ফোসকাগুলো আবারও ঘষা খেলো। ব্যথায় চোখ বন্ধ হয়ে এলো এক মুহূর্তের জন্য, তবুও থামলো না। বায়েজিদ দাঁড়িয়ে আছে নিঃশব্দে, বুঝতেই পারছে না কেন তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তাকে দেখেও না দেখার ভান করছে। দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে ভুল বোঝাবুঝি আর না বলা অসংখ্য কথা। জমিদার মহলে সিমরানের বিয়ের ঘোষণা দিয়েছে ঢাকি, কিন্তু তার বাড়ির লোক তার কানে দিয়েছে বায়েজিদের বিয়ে। নাসিরাবাদের বড় শাহজাদা রমলা আর মল্লিকার মাপের মুদ্রা থলি তুলে দিয়ে বলেছে মেহরুন্নেসাকে যে কোনো মূল্যে বিবাহ করতে চায়। এই জন্যে মেয়ের কানে বিষ তুলেছে বায়েজিদের নামে। বায়েজিদ বড় বড় পা ফেলে এগিয়ে গেল মেহরুন্নেসার কাছে, শটান হয়ে দাঁড়ালো মেহরুন্নেসার সামনে। মেহরুন্নেসা ঝাড়ু ফেলে বায়েজিদের দিকে তাকালো। কতদিন পর প্রাণপ্রিয় স্বামীকে দু চোখ ভরে দেখলো। ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে তার বক্ষপটে আঁচড়ে পড়তে, কিন্তু মাঝে যে এক অদৃশ্য অভিমানের দেওয়াল। মেহরুন্নেসা ছলছল চোখে তাকিয়ে আছে। এ কি হাল হয়েছে লোকটা? রমন সুদর্শন চেহারাখানায় শোকের ছাপ। নিজের চোখের জলটুকু আড়াল করে বলল, কেন এসেছেন এখানে? দেখতে আমি বেঁচে আছি কিনা মরে গেছি? ও, আমি তো ভুলেই গেছি। মেহরুন্নেসার কথায় তাচ্ছিল্য। তালাকনামা পাঠিয়েছি, সই করিনি। বলেছি আপনি আসলে করব, সেই জন্যই আসা হয়েছে নিশ্চয়ই। দ্বিতীয় বিবাহ করছেন, এখন তো তালাক প্রয়োজন। তবে আপনি তালাক না দিলেও কখনো স্ত্রীর অধিকার দাবি করে গিয়ে দাঁড়াতাম না আমি আপনার মহলে, শেহজাদা। বায়েজিদ নিশ্চুপ নিরুত্তর। মেহরুন্নেসার চোখের পানি আর বাদ মানল না, ঝরঝর করে পড়ল মুক্তদানার মতো। অভিযোগ আর তিক্ততা মিশিয়ে বলল, আমাকে যদি ভুলই বুঝবেন তাহলে কেন আমার বিয়ে করেছিলেন? কেন এত কাছে টানলেন আমায়? ভালোবাসতে বাধ্য কেন করলেন আমায়? আপনার গায়ের গন্ধ না মেখে ঘুমোতে পারি না আমি। এই যে দেখুন, দেখুন না শেহজাদা, কত রাতে নিদ্রাহীন আমি। মহল থেকে পরা পোশাকগুলো ঢিলে ঢালা হয়ে গেছে, অসুন্দর হয়ে গেছে আমি। এখন তো আর দেখবেন না। কেন দেখবেন এখন? এক নাগাড়ে কথাগুলো বলে চোখ মুখ মুছল মেহরুন্নেসা। কোথায় তালাকনামা? দিন দিন আমি আমি সই করে দিচ্ছি। মেহরুন্নেসা এক নাগাড়ে বেশ কিছুক্ষণ বকবক করে এবার কেঁদে ফেলল। বায়েজিদ আগের মতোই স্থির, এক দৃষ্টে চেয়ে আছে প্রিয়তমার মুখ পানে। শক্ত গলায় বলল, শুধু একবার বলো, তুমি বিশ্বাস করেছো যে আমি তোমাকে রেখে দ্বিতীয় বিবাহ করছি? আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব, আর কখনো আসবো না তোমার সামনে। জীবনেও দেখবো না আমার কায়া। কায়া তো দূর, ছায়াও দেখবো না। শুধু একবার বলো যে তুমি বিশ্বাস করেছো। মেহরুন্নেসা মাথা নিচু করে হেঁচকি তুলে তুলে কাঁদছে। বায়েজিদ ভ্রু গুটায়। উত্তর দাও, চুপ থাকলে কিন্তু আমি হ্যাঁ ভেবে নেব। না। এক ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লো বায়েজিদের বুকে। বায়েজিদ অল্প একটু পিছিয়ে তাকে সামনে নিল, ঠোঁটে ক্ষীণ হাসি। স্বামীর বুকে মুখ গুজে রমণীর কান্নার তোপ আরো বাড়ল। কোথায় ছিলেন এই কদিন? আপনি জানেন জানেন না আমি আপনাকে ছাড়া থাকতে পারি না? কেন আসেননি আপনি? কান্নার দরুন কথাগুলো অস্পষ্ট শোনায়। আপনি ভীষণ পাষাণ লোক। আসবেন কেন? মহল থেকে তাড়িয়ে দেওয়ার সময়ই তো জানতেন আর দেখা হবে না আমাদের। আপনি একটুও ভালোবাসেন না আমায়। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে তার। বায়েজিদ চুপচাপ দেখলো প্রিয়তমার পাগলামি। এই কয়দিন সেও যেমন যন্ত্রণা পেয়েছে, তার স্ত্রীও তা পেয়েছে। ঘর থেকে খ্যাক খ্যাক করতে করতে বেরিয়ে এলো মল্লিকা। বলি, উঠোন ঝাড় দিতে কত সময় লাগে? রাত যে হয়ে আসছে, রান্না চাপাবি না? এটা কি তোমার জমিদার শ্বশুর বাড়ি পেয়েছো? উঠোনে বায়েজিদকে দেখে চোখ ছানা পড়া মল্লিকার। মেহরুন্নেসাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে লম্বা চওড়া একজন বীর। তার স্ত্রীর সামনে তার স্ত্রীকে কথা শোনাচ্ছিল।
এবারে গর্দানটা থাকলে হয়। বায়েজিদ কটমট করে তাকালো মল্লিকার দিকে। মল্লিকা ভয়ে চুপসে গেছে। বায়েজিদের ঠোঁট নড়ল। মেহের, কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ চারিপাশে অস্বাভাবিক শব্দ। ধূপধাপ। দেয়াল টপকে গাছের আড়াল ভেঙে কয়েকজন মুখোশধারী লোক একসাথে ঢুকে পড়ল উঠোনে, তাদের হাতে অস্ত্র, চোখে স্পষ্ট আক্রমণের ইঙ্গিত। সবকিছু এত দ্রুত ঘটল যে বুঝে ওঠার সময়ই পেল না কেউ। মেহরুন্নেসা চমকে পিছিয়ে এলো। বায়েজিদের চোখ মুহূর্তে বদলে গেল। সে চারপাশে তাকিয়ে বুঝে গেল এটা কোনো সাধারণ ঘটনা না। আর সে প্রস্তুত হয়ে আসেনি, সাথে অল্প কিছু লোক, তাও বাইরে। এই হঠাৎ আক্রমণের জন্য সে একেবারেই তৈরি ছিল না। একজন আক্রমণকারী সামনে এগিয়ে এলো, আর এক সেকেন্ড দেরি মানেই বিপদ। বায়েজিদ আর কিছু ভাবল না, এক ঝটকায় মেহরুন্নেসার হাত ধরে ফেলল। চলো। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই। মেহরুন্নেসা অবাক হয়ে তাকালো, কিন্তু সময় নেই প্রশ্ন করার। বায়েজিদ তাকে টেনে নিয়ে দৌড় দিল উঠান পেরিয়ে। পেছন থেকে চিৎকার, অস্ত্রের ঝনঝন শব্দ ভেসে আসছে। মেহরুন্নেসার পা যেন ঠিকমতো চলছে না, তবু বায়েজিদের টানে সে ছুটে চলেছে। বাড়ির সীমানা পেরিয়ে কাঁচা পথ ধরে সোজা পাহাড়ের দিকে। বাতাসে কানে শো শো করে লাগছে, শ্বাস ভারী হয়ে উঠছে, তবুও থামছে না তারা। পেছনে ধাওয়া করছে সেই দল। দৌড়াতে দৌড়াতে হঠাৎই পিছন থেকে ভেসে এলো পরিচিত এক রেশাধ্বনি। বায়েজিদ এক ঝলকে ফিরে তাকালো। শিমুর্গ, তার সে তো অশ্ব, বাতাস চিরে ছুটে আসছে ঠিক তাদের দিকে, যেন মালিকের বিপদ সে দূর থেকে টের পেয়েছে। বায়েজিদের চোখে এক মুহূর্তের জন্য স্বস্তির ঝিলিক ফুটে উঠল। শিমুর্গ। ঘোড়াটা কাছে আসতে এক লাফে লাগাম ধরল সে। সময় নষ্ট না করে মেহরুন্নেসার দিকে তাকিয়ে বলল, চলো। মেহরুন্নেসা কিছু বুঝে ওঠার আগে সে তাকে তুলে বসালো সামনে, আর নিজে পেছনে উঠে বসে লাগাম শক্ত করে ধরল। ধরে থাকো। এক ঝটকায় শিমুর্গ ছুটে বেরিয়ে গেল। পেছনে ধাওয়া করা লোকগুলো মুহূর্তেই দূরে পড়ে যেতে লাগলো। বা কাঁচা পথ, ঝোপঝাড়, উঁচু নিচু জমি, কিছুই থামাতে পারল না তাদের। ঘোড়ার খুরের শব্দ আর বাতাসের তীব্র চাপ সব মিলে এক অদ্ভুত তাড়না। তারা জানে না কোথায় যাচ্ছে। ধীরে ধীরে আলো বদলাতে লাগলো। আকাশে সূর্য ঢলে পড়লো পশ্চিমে, চারিদিক গাঢ় কমলা রঙে রাঙিয়ে দিল। তারপর অন্ধকার নামতে শুরু করলো। সন্ধ্যা নেমে এলো নিঃশব্দে। ঠিক তখনই দূরে মেঘ জমতে শুরু করলো। বাতাস ভারী হয়ে উঠলো। হঠাৎ করে ঝড়ের আগাম বার্তা। এক ঝটকায় ঠান্ডা হাওয়া বয়ে গেল। ঝড় আসছে। ফিসফিস করে বলল মেহরুন্নেসা। কথা শেষ হওয়ার আগে আকাশে বিদ্যুৎ চমকালো, গর্জে উঠল মেঘ। বাতাসের গতি বাড়তে লাগলো, চারিপাশে ধুলো উঠছে। এই অবস্থায় আগানো বিপজ্জনক। বায়েজিদ চোখ কুঁচকে সামনে তাকালো। হঠাৎ তার নজরে এলো একটা জায়গা, ঘাট। নদীর পাড়ে বাঁধা আছে এক বিশাল নৌকা, ছাইওয়ালা, মজবুত কাঠের। ঝড়ের আগে আশ্রয়ের জন্য যেন একমাত্র ভরসা। ওখানে। সে ইশারা করলো। শিমুর্গকে ঘুরিয়ে দ্রুত সেই ঘাটের দিকে ছুটল। বাতাস তখন আরো তীব্র। বৃষ্টির বড় বড় ফোঁটা পড়া শুরু হয়েছে। নৌকার কাছে পৌঁছাতে বায়েজিদ দ্রুত নেমে পড়ল। মেহরুন্নেসাকেও নামতে সাহায্য করলো। এক মুহূর্ত দেরি না করে তারা দুজন নৌকার ভেতরে উঠে গেল। ছোঁয়ের নিচে ঢুকতেই বাইরের ঝড়টা যেন একটু দূরে সরে গেল। তবুও বাতাসের হু হু শব্দ, বৃষ্টির আঘাত সব শোনা যাচ্ছে। মেহরুন্নেসা হাঁপাচ্ছে, ভিজে চুল মুখে লেগে আছে। বায়েজিদও শ্বাস সামলাচ্ছে। কয়েক সেকেন্ড শুধু নিঃশ্বাসের শব্দ। একই নৌকার ছোঁয়ের নিচে এত কাছে, তবুও তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে এ দূরত্ব। ঝড় বাইরে শুরু হয়েছে। নৌকাটা বিশাল আকারের। বাইরে তখন ঝড় পুরোপুরি নেমে এসেছে। বৃষ্টির বড় বড় ফোঁটা ঝোয়ের উপর আছড়ে পড়ছে। বাতাসে নৌকাটা হালকা দুলে উঠছে। দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, তার আলো মাঝে মাঝে ভেতরটা ঝলসে উঠছে। ছোঁয়ের নিচে দাঁড়িয়ে আছে দুজন। ভেজা কাপড়, দ্রুত শ্বাস, কিন্তু তার চেয়েও বেশি ভারী তাদের মাঝে নীরবতা। বায়েজিদ তাকিয়ে আছে মেহরুন্নেসার দিকে। এতদিন পর এত কাছে, তার চোখে জমে থাকা সব কথা যেন বের হতে চাইছে, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছে না। মেহরুন্নেসা চোখ নামিয়ে রেখেছে। বুকের ভেতরটা কাঁপছে, নিজেকে সামনে রাখার চেষ্টা করছে। হঠাৎ বায়েজিদ ধীরে এক পা এগিয়ে এলো। কেন? তার কণ্ঠ নিচু, ভারী। কেন আমার দিকে তাকাচ্ছ না? মেহরুন্নেসা চুপ। বৃষ্টি আরো জোরে নামতে লাগলো। আমি এসেছি। আবারও বলল বায়েজিদ, এবার একটু ভাঙা গলায়। সব ছেড়ে সব উপেক্ষা করে শুধু তোমার জন্য। মেহরুন্নেসার ঠোঁট কেঁপে উঠল। সে ধীরে মুখ তুলল। চোখ ভেজা, বৃষ্টি নাকি জমে থাকা কান্না, বোঝা গেল না। ইচ্ছে করছে না তাকাতে। খুব আস্তে বলল সে। বায়েজিদ যেন আঘাত পেল। কি? সে বিস্ময়ে তাকালো। সবাই বলছে আপনি আমাকে ফেলে আরেকটা বিয়ে করছেন। সব পরিষ্কার হয়ে গেল বায়েজিদের কাছে। তারা দুজনেই কারো নোংরা চালের শিকার। সেও এমন খবর পেয়েছে, তা জানালো না মেহরুন্নেসাকে। বায়েজিদ আর নিজেকে আটকাতে পারল না। সে এগিয়ে এসে খুব আস্তে করে তার দুহাত ধরে ফেলল। সেই নরম হাত ফোসকায় ভরা। তার চোখে ব্যথার ছায়া ফুটে উঠল। এগুলো? ফিসফিস করে জিজ্ঞাসা করলো সে। মেহরুন্নেসা আর কিছু বলল না, শুধু
চোখ নামিয়ে রাখলো। বাইরে বজ্রপাত হলো। বাইজিদ ধীরে ধীরে তাকে নিজের কাছে টেনে নিল। মেহরুন্নেসা প্রথমে থমকে গেল, তারপর নিজেও আর দূরে থাকতে পারল না। সে মুখ লুকিয়ে দিল বাইজিদের বুকে। বাইজিদের হাত শক্ত হয়ে উঠল তার চারিপাশে। আর দূরে যেতে দিব না। সে খুব আস্তে বলল। মেহরুন্নেসা চোখ বন্ধ করে রইল। বাইজিদ তার শরীরে হাত দিয়ে বলল। ভিজে গেছো তো, এই ঠান্ডা লেগে যাবে এভাবে থাকলে। মেহরুন্নেসা নিজের দিকে চোখ বুলিয়ে বলল। তো কি করব? এখানে তো আর বস্ত্র নিয়ে আসিনি আমি। এমন সময় নৌকায় কারো ধুপধাপ পায়ে শব্দ পাওয়া যায়। বাইজিদ মেহরুন্নেসাকে নিজের পিছনে লুকিয়ে নেয় টেনে। একজন মধ্যবয়সী পুরুষ নৌকায় আসে হারিকেন হাতে। বাইরে বৃষ্টি অনেকটাই কমেছে। কে রে আমার নৌকায়? হারিকেন উঁচু করতে বাইজিদের চেহারা দৃশ্যমান হয়। পান্নার ন্যায় সবুজ চোখ জোড়া যেন জ্বলে ওঠে। লোকটা হাঁটু মুড়ে বসে পড়ে। শাহজাদা সালাম, আপনি এই সময় এখানে? বাইজিদ বুঝে এটা তাদেরই প্রজা। শান্ত কণ্ঠে বলে। আমরা একটা বিপদে পড়েছি। আজ একটা ঝড় থেকে বাঁচতে এই নৌকা উঠেছি। ভোর হলেই মলে ফিরে যাব। কিন্তু আপনি তো ভিজে গেছেন শাহজাদা, সাথে নিশ্চয় মা বেগম। আমি পোশাকের ব্যবসায় করি এই নৌকা দিয়ে। ওই বক্সে 2টা ভর্তি পোশাক আছে, আপনাদের যা লাগে নিন। আমি ঘরে ফিরে যাচ্ছি, না হয় আমার ঘরে আপনারা থাকতে পারবেন না। না তা না হলে তার কোনো প্রয়োজন নেই, আমরা এখানেই ঠিক আছি। পকেট থেকে একটা লাল থলি বের করে লোকটাকে দিয়ে বলল। এই নাও পোশাকের দাম। কিন্তু এ তো অনেক শাহজাদা, আর আমি। রেখে দাও। লোকটা থলিটা কপালে ঠেকিয়ে বেরিয়ে গেল। নৌকায় থাকা হারিকেনটাও জ্বালিয়ে দিয়ে গেল। বাক্স দুইটা খুলে দেখলো আসলে অনেক পোশাক, তবে মেয়ে পোশাক বলতে সব শাড়ি। বাইজিদ চকটকে সিঁদুর রঙা একখানা শাড়ি বের করে দিল মেহরুন্নেসাকে। বাইরে ঝড়ের দাপট বাড়ছে, চাদরও পাওয়া গেল সেখানে। কয়েকটা পুরো করে বিছিয়ে দিল বাইজিদ। মেহরুন্নেসা ঠান্ডায় কাঁপছে। কি হলো, পোশাকটা পাল্টাও, কাঁপছো তো শীতে। মেহরুন্নেসা মাথা নিচু করে বলল। আপনি আগে বাইরে যান। বাইজিদ বাহিরে উকি দিয়ে বলল। বাইরে ঝড়ের গতি দেখেছো, মরবে নাকি? মেহরুন্নেসা ঠায় দাঁড়িয়ে রইল শাড়িটা হাতে নিয়ে। বাইজিদ মুচকি হেসে এগিয়ে গেল তার কাছে। ভেজা ওষ্ঠে নিজের বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে বলল। আমার মেহের আমার কাছে লজ্জা পায়, আমি না স্বামী? মেহরুন্নেসা মাথা নিচু করে ফেলে। আরো বাইজিদ অল্প একটু দূরে সরে বলে। সইয়ের পর্দা নামিয়ে দাও। বাইজিদ নিজের পাশেরটা নামায়, অপর পাশেরটা মেহরুন্নেসা নামায়। চটের পর্দা ভেদ করে বৃষ্টি ভিতরে আসে না। বাইজিদ হারিকেনের আঁচ কমিয়ে বলল। এবার বদলাতে পারো তোমার পোশাক। আপনি ওইদিকে ফিরুন। বাইজিদ হেসে সত্যি উল্টো দিকে ফিরল। নিজের পরনের পাঞ্জাবিটাও খুলল। পায়জামাটা ভিজে নিয়ত। উদাম গায়ে তার পেশিবহুল দেহ যেন নজর কাড়া, তবে বেশিক্ষণ উল্টে ঘুরে থাকলো না। তার অবাধ্য চোখ স্ত্রীর দিকে ঠিকই গেল। শুকনো ঢোক গিলল পুরুষটা। এমন অপরূপা রমণী তার স্ত্রী। হারিকেনের হলুদ আলোয় মেরুন্নেসাকে যেন হুড়পড়িনে সুন্দর দেখাচ্ছিল বাইজিদের চোখে। যা কাপড়গুলো ছয়ের ভিতরে মেলে দিল। চাদরের উপর বসতে বাইজিদ তাকে নিজের সাথে মিশিয়ে নিল। আরেকটা চাদর দিয়ে ঢেকে নিল দুজনকে। এবার একটু শীত কমলো মেহেরের। গুটিয়ে রইল বাইজিদের বুকে। ভোরের আলো ধীরে ধীরে ছয়ের ফাঁক গলে ভেতরে ঢুকলো। ঝড় থেমে গেছে অনেক আগে। বাইরে শুধু ভেজা মাটির গন্ধ, নদীর শান্ত স্রোত আর পাখি ডাকার শব্দ। মেরুন্নেসার ঘুম ভাঙলো প্রথমে। চোখ খুলতে সে বুঝতে পারলো সে শুয়ে আছে বাইজিদের বুকে। তার হাত এখনো আলতো করে জড়িয়ে আছে তাকে। এক মুহূর্তের জন্য সে স্থির হয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা তুলল। বাইজিদও তখন চোখ খুলল। দুজনের চোখে চোখ পড়ল, কেউ কিছু বলল না, শুধু ধীরে ধীরে উঠে বসলো তারা। মেহরুন্নেসা চাদর নিজের গায়ে পেঁচিয়ে জড়িয়ে রেখেছে। গতরাতে কাঁচা হাতে পড়া সিঁদুর রঙা শাড়িটা পর্দার পাশে পড়ে আছে। মেহরুন্নেসা লজ্জায় মিয়ে গেল গতরাতের কথা মনে উঠতেই। বাইজিদ আগে বেরোলো যাতে মেহরুন্নেসা অস্বস্তিতে না পড়ে। বাইজিদ যেতে মেহরুন্নেসা পোশাক পরে নিল, তারপর বেরিয়ে এলো ছই থেকে। নৌকা থেকে নেমে নদীর ধারে গেল দুজন। ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিল। রাতের ক্লান্তি কিছুটা কেটে গেল। মেহরুন্নেসা ভেজা চুলগুলো ঠিক করতে করতে তাকালো বাইজিদের দিকে। সে তখন চারিপাশে কিছু খুঁজছে। তুমি এখানে থাকো বলেই সে পাশে ঝোপঝাড়ের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো, হাতে কয়েকটা বন্য ফলমূল। এগুলো একদম তাজা, নাও খেয়ে নাও। মেহরুন্নেসা একটু হেসে নিল। দুজন পাশাপাশি বসে সেগুলো খেতে লাগলো। খুব সাধারণ খাবার, তবু সেই মুহূর্তে যেন অনেকদিন পর একসাথে বসে থাকার শান্তি বেশি মূল্যবান। খাওয়া শেষ করে তারা আবারও উঠে দাঁড়ালো। চলো
বলল বায়াজিৎ। নদীর ধার ধরে ভেজা মাটির পথ পেরিয়ে তারা সামনে এগোতে লাগলো। চারিপাশে অচেনা পরিবেশ, কোথায় যাচ্ছে তারা সেটা কেউই নিশ্চিত না, তবুও এগিয়ে চলা ছাড়া উপায় নেই। কিছু দূর যাওয়ার পর হঠাৎই সামনে কিছু একটা দেখা গেল। দুজনই থেমে গেল। গাছপালার ফাঁক দিয়ে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল একটা বিশাল স্থাপনা। উঁচু দেয়াল, ভাঙাচোরা গেট, লতাপাতায় ঢাকা চারিদিক। একটা দুর্গ অথবা পুরনো কোনো জমিদার বাড়ি, অনেকদিন ধরে পরিত্যক্ত। চারিপাশে নিস্তব্ধতা এমন যে মনে হচ্ছে জায়গাটা নিজেই কোনো রহস্য লুকিয়ে রেখেছে। মেহেরুন্নেসা ধীরে বলল। এখানে কেউ থাকে? বায়াজিৎ চোখ সরু করে তাকিয়ে রইল। মনে হয় না। তার কণ্ঠে সতর্কতা, কিন্তু সেই বিশাল নির্জন জায়গাটা যেন তাদের ডেকে নিচ্ছে কোনো অজানা কারণে। মেহেরুন্নেসা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল প্রাসাদের দিকে, তারপর কপাল ধীরে ধীরে কুঁচকে এলো। এটা আবার কেমন জায়গা? খুব আস্তে বলল সে, তার চোখে স্পষ্ট অস্বস্তি। এত বড় অথচ একদম শুনশান, কেমন যেন ভয় লাগছে। চারিপাশে এমন নিস্তব্ধতা যেন শব্দ করতে ভয় লাগে। বাতাসে এক ধরনের ঠান্ডা শূন্যতা, গা শিউরে ওঠার মতো। সে ধীরে ধীরে বায়াজিদের দিকে তাকাল। এই জায়গাটা কি? বায়াজিদ তখনও প্রাসাদের দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছে, তার চোখে চিন্তার ছাপ, যেন অতীতের কোনো স্মৃতি ভেসে উঠছে। কিছুক্ষণ পর সে ধীরে বলল। এটা আশীর্বাদ প্রসাদ। মেহেরুন্নেসার দৃষ্টি আবার প্রাসাদের দিকে ফিরল। আমরা নাসিরাবাদের সীমানায় ঢুকে পড়েছি। কথাটা শুনে মেহেরুন্নেসা এক মুহূর্ত চুপ করে রইল। এটা তাহলে নাসিরবাদ, এই তাহলে নাসিরাবাদ, মনে মনে ভাবল সে। এই নামটা সে শুনেছে, কিন্তু কখনো এভাবে সামনে এসে দাঁড়াবে তা ভেবেনি। বায়াজিদ আবারও বলল। শেষবার এখানে এসেছিলাম 8 বছর আগে। তার কণ্ঠে স্মৃতির ভার। তখন জায়গাটা এমন ছিল না। চারিদিকে আলো, মানুষ, আরম্ভ, জলসে ভরা ছিল পুরো প্রসাদ। মেহেরুন্নেসা ধীরে তার দিকে তাকালো। তার চোখে তখন অন্যরকম এক দৃষ্টি, হালকা ঠোঁট বাঁকিয়ে সে বলল। বিয়ে করতে এসেছিলেন? বায়াজিদের চোখ হঠাৎ বড় হয়ে গেল, সে যেন থমকে গেল একদম। কি? তার কণ্ঠে বিস্ময় স্পষ্ট। মেহেরুন্নেসা শান্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। বায়াজিদের ভেতরটা কেঁপে উঠল। সে জানলো কি করে, তার মুখের অভিব্যক্তি বদলে গেল, অবাক, সতর্ক আর একটু অস্বস্তি মেশানো। কারণ এই কথাটা মেহেরুন্নেসা জানার কথা না। বায়াজিদ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার চোখ এখনো বিস্ময়ে বড় হয়ে আছে। তুমি জানলে কি করে? জিজ্ঞাসা করলো সে, তার কণ্ঠে সন্দেহ আর অবাক হওয়ার মিশ্রণ। মেহেরুন্নেসা কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর হালকা হেসে ফেলল। দুষ্টুমি করলাম। খুব স্বাভাবিক গলায় বলল সে, একটু থেমে আবারও যোগ করলো। আমি কি কোনো শেহজাদি নাকি যে আপনি জমিদার প্রাসাদে বিয়ে করতে আসবেন? তার হাসিটা ছিল হালকা, সহজ, যেন কথাটা একদমই গুরুত্বহীন। বায়াজিদ তাকিয়ে রইল, তার চোখ কুঁচকে আছে, কিন্তু এবারও সে পুরো বিষয়টা ধরতে পারল না। মেহেরুন্নেসার এই সহজ উত্তর তার ভিতরের অস্বস্তিতা কিছুটা ঢেকে দিল। সে চোখ সরিয়ে নিল প্রাসাদের দিক থেকে। চলো, ধীরে বলল বায়াজিদ। মেহেরুন্নেসা একটু অবাক হয়ে তাকালো। কোথায়? বায়াজিদ এক মুহূর্ত চুপ করে রইল, তারপর সামনে অচেনা পথটার দিকে তাকিয়ে বলল। তোমায় একটা জায়গা দেখাবো। মেহেরুন্নেসা তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মানুষটা সবসময় হঠাৎ সিদ্ধান্ত নেয়, হঠাৎ বদলে যায়, কখনো কাছে টানে, তবুও সে কিছু বলল না। ধীরে মাথা নেড়ে সায় দিল। চলুন তাহলে। দুজন আবারও হাঁটা শুরু করলো। নাসিরাবাদ প্রাসাদটা পেছনে পড়ে রইল, ভাঙা, নিস্তব্ধ, রহস্যে মোড়া এক বিশাল ছায়ার মতো। সামনে পথটা শুরু হয়ে গেছে, দুপাশে গাছের সারি আর দূরে পাহাড়ের রেখা, বাতাসে হালকা শীতল। মেহেরুন্নেসা একটু এগিয়ে হাঁটছে, মাঝে মাঝে চারপাশ দেখছে। বায়াজিদ তার পাশে, কিন্তু একটু দূরত্ব রেখে। তবুও এই নীরব হাঁটায় একটা অদ্ভুত টান আছে, যেন ঝড়ের পরেও কিছুটা শান্তি এখনো বাকি আছে। আর সেই শান্তির ভেতরে দুজন আবারও অজানা পথে এগিয়ে চলেছে। হাঁটতে হাঁটতে তারা ধীরে ধীরে জঙ্গলের ঘন অংশ পেরিয়ে এলো। চারিপাশে এই লম্বা গাছ, পাতার ফাঁক দিয়ে পড়ে থাকা সূর্যের আলো, সব মিলিয়ে পথটারও রহস্যময় হয়ে উঠছিল। একটা সময় দূরে দেখা গেল শিমুরকে। শ্বেত অশ্বটা তাদের দেখে হালকা রেশাধ্বনি করলো, যেন অপেক্ষা করছিল। বায়াজিদ এগিয়ে গিয়ে লাগাম ধরল। চলো। মেহেরুন্নেসা কোনো প্রশ্ন না করে ঘোড়ায় উঠল। বায়াজিদ তার পেছনে উঠে বসলো, লাগাম শক্ত করে ধরল। এক ঝটকায় শিমুরগো আবার ছুটে চলল। জঙ্গল ভেদ করে বাতাস চিরে এগিয়ে যেতে লাগলো তারা। গাছপালা, ঝোপঝাড়, পাথুরে পথ, সব পেছনে পড়ে যাচ্ছে। দীর্ঘ পথ পেরিয়ে তারা পৌঁছে গেল শাহাবাদের সীমানায়। আর সেখানে হঠাৎ সামনে দৃশ্যটা বদলে গেল। এক বিশাল দুর্গ, পুরনো, পরিত্যক্ত নয়। দেয়ালগুলো শক্ত, চারিপাশে পাহাড় আর সাজানো অস্ত্রশস্ত্র, ঢাল, তলোয়ার, বর্ষা, সবই সুসজ্জিত ভাবে রাখা। দুর্গের পরিবেশটা সাধারণ কোনো প্রাসাদের মতো না, এটা যেন এক প্রশিক্ষণ কেন্দ্র। শিমুরগো থেমে গেল প্রবেশ পথের কাছে। মেহেরুন্নেসা চারিপাশে তাকিয়ে অবাক হয়ে গেল।
ভেতরে প্রবেশ করতে সে দেখল নারীরা, কিন্তু তাদের পোশাক সাধারণ রাজকীয় বা গৃহস্থালী পোশাকের মতো নয়, ছোট ব্যবহারিক চলাফেরার উপযোগী যোদ্ধাদের মতো। কিছুজন তালোয়ার চালানোর অনুশীলন করছে, কেউ ধনুকে নিশানা ঠিক করছে, কেউ আবার শারীরিক প্রশিক্ষণে ব্যস্ত। মেহরুনেসার চোখ একটু অস্বস্তিতে কেঁপে উঠল। সে স্বাভাবিকভাবে চোখ নামিয়ে নিল, লজ্জা পাচ্ছিল এই ভিন্নধর্মী পরিবেশ দেখে। বাইজিদ সেটা খেয়াল করলো। এদের ছোট পোশাক দেখেই মেহেরের অস্বস্তি হচ্ছে। সে শান্ত গলায় বলল, এরা যোদ্ধা। মেহরুনেসা ধীরে তাকালো। বাইজিদ সামনে তাকিয়ে বলল, মিশরীয় নারী যোদ্ধাদের দল। একটু থেমে যোগ করলো, আর পাশের দুর্গে যারা আছে তারা একটা ধ্বংসস্তূপের রাজের নাগরিক। তার দৃষ্টি দূরে কোথাও। যুদ্ধ তাদের সবকিছু কেড়ে নিয়েছে, এখন তারা এখানে অস্ত্র চলা শিখছে নিজেদের রক্ষা করার জন্য। মেহরুনেসা ধীরে চারিপাশে তাকালো। নারীদের চোখে ভয় নেই, বরং আছে শক্তির এক অদ্ভুত জেদ। কেউ কেউ হাসছে, কেউ কেউ গুরুতরভাবে প্রশিক্ষণে মন দিয়েছে। সে বুঝতে পারলো এটা কোনো সাধারণ দুর্গ না, এটা বেঁচে থাকার প্রস্তুতির জায়গা। বাইজিদ আবারও লাগাম ঠিক করলো। এখানে কিছুক্ষণ থাকবে? শান্ত গলায় বলল সে। মেহরুনেসা আর কিছু বলল না, শুধু চারিপাশে সে অচেনা শক্তিশালী পৃথিবীটাকে দেখছিল, যেখানে জীবন মানে শুধু রাজকীয়তা না, বরং যুদ্ধ, বেঁচে থাকা, নিজেকে গড়ে তোলা। মেহরুনেসা কিছুক্ষণ চুপ করে চারিপাশে তাকিয়ে রইল। দুর্গের ভেতরে সে ব্যস্ততা, নারীদের অস্ত্রচর্চা আর অচেনা পরিবেশ সব মিলিয়ে তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল। সে ধীরে বাইজিদের দিকে তাকালো। আমরা এখানে কেন এলাম? তার কণ্ঠে কৌতূহল আর দ্বিধা দুটোই স্পষ্ট। বাইজিদ একটু থামলো, চারিপাশে একবার চোখ বুলিয়ে তারপর শান্ত গলায় বলল, এদের সকলের দায়িত্ব তোমার। মেহরুনেসা ভ্রু কুঁচকে ফেলল। মানে? বাইজিদ এবার তার দিকে ঘুরে তাকালো। এই নারীরা, এদের তুমি পরিচালনা করবে, শেখাবে, শৃঙ্খলা রাখবে। মেহরুনেসার চোখ বড় হয়ে গেল। আমি? সে অবাক হয়ে বলল, আমি তো নিজেই জানি না অস্ত্র চালনা। তার কণ্ঠে স্পষ্ট অস্বস্তি। একজন সাধারণ মেয়ে সে কিভাবে যোদ্ধাদের নেতৃত্ব দিবে? বাইজিদ তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, আমি তোমায় শেখাবো, একটু থেমে যোগ করল, কিন্তু আজ না। মেহরুনেসা তাকিয়ে রইল। বাইজিদ ধীরে এগিয়ে এলো, কণ্ঠ এবার আরো নিচু, ভারী। আজ আমার আরো একটু সান্নিধ্য প্রয়োজন তোমার। মুহূর্তের জন্য চারপাশের শব্দ যেন থেমে গেল। মেহরুনেসা এক পা পিছিয়ে গেল না, কিন্তু তার চোখে অপ্রস্তুত এক কাঁপন ফুটে উঠল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। বাইজিদ আর কিছু যোগ করল না, শুধু তার দৃষ্টি স্থির রইল মেহরুনেসার উপর, যেন দীর্ঘদিনের দূরত্ব শেষে সে আর এক মুহূর্ত হারাতে চায় না। আর দুর্গে সে অচেনা ভোরে দুজনের মাঝখানে আবারও নেমে এলো এক নীরব টানাপোড়ান। দুর্গের ভেতর ঢুকতে পরিবেশটা বদলে গেল। বাইরের কোলাহল, অস্ত্রের শব্দ সব পেছনে পড়ে ভেতরে এক ধরনের নিয়ন্ত্রিত শৃঙ্খলা। পাথরের দেয়াল, উঁচু ছাদ আর মাঝখানে বসার জন্য সাজানো আসন। বাইজিদ ও মেহরুনেসা এগিয়ে যেতেই সামনে থেকে এক পুরুষ দ্রুত এগিয়ে এলো। সে এসে মাথা নিচু করে কদমবুচি করল। হুজুর। তার কণ্ঠে ছিল গভীর শ্রদ্ধা। তারপর সম্মানের সাথে বলল, ভিতরে আসন গ্রহণ করুন। সে হাতের ইশারায় বসার জায়গা দেখিয়ে দিল। কয়েকজন দাসী দ্রুত এসে নাস্তার আয়োজন করলো। ফল, রুটি আর পানীয় সাজিয়ে রাখা হলো সামনে। মেহরুনেসা সবকিছু অবাক হয়ে দেখছিল। তার দৃষ্টি গিয়ে থামলো সেই পুরুষটার উপর। ধবধবে ফর্সা, গায়ের রং তীক্ষ্ণ চোয়াল আর কাঁধ পর্যন্ত বেয়ে আসা বাবরি চুল, যার রং হালকা লালচে, চোখের মণি গভীর নীল, অস্বাভাবিক তীক্ষ্ণ। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু তার উপস্থিতি যেন একটা আলাদা ভার তৈরি হচ্ছে চারিপাশে। মেহরুনেসা ধীরে বাইজিদের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, লোকটার কণ্ঠ কেমন যেন চেনা চেনা লাগছে। বাইজিদ তার দিকে তাকিয়ে হালকা হেসে ফেলল। চেনা গলারই কথা, বলল সে। মেহরুনেসা অবাক হয়ে তাকালো। বাইজিদ চোখের ইশারায় লোকটার দিকে দেখিয়ে বলল, ও মাহাদি। এক মুহূর্তের জন্য মেহরুনেসা বুঝতেই পারল না। মাহাদি? তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বাইজিদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আলদের সেনাপতি। মেহরুনেসার দৃষ্টি আবারও সেই পুরুষটার দিকে গেল। তার মনে পড়ল মাহাদি এই সব সময় বর্মে ঢাকা থাকতো, মাথা থেকে পা পর্যন্ত। কখনো তার মুখ দেখার সুযোগ হয়নি কারো, আজ প্রথমবার দেখলো। সে অবাক হয়ে তাকিয়ে রইল। মাহাদি তখনও শান্ত সংযত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন এই বিষয়ে তার জন্য নতুন কিছু না। মেহরুনেসার মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। একজন মানুষ যাকে এতদিন শুধু শক্ত বর্মের আড়ালে চিনত, আজ তার আসল রূপ সামনে এসে দাঁড়িয়েছে। মাহাদিকে দেখে মেহরুনেসা সত্যি বিস্মিত হয়ে গেল। এতদিন বর্মে ঢাকা একজন কঠোর গম্ভীর সেনাপতি, তার ভেতরে এমন সুদর্শন একজন মানুষ লুকিয়েছিল সেটা কল্পনাও করেনি সে। তার চোখে সেই বিস্ময়ের ছাপ স্পষ্টই রয়ে গেল। বাইজিদ আর সেখানে দাঁড়িয়ে থাকলো না, সে ধীরে মেহরুনেসার হাত ধরল। চলো,
শুধু এইটুকুই বলল। মেহরুন্নেসা কিছু না বলে তার সঙ্গে ভেতরের দিকে এগিয়ে গেল। দুর্গের করিডোর পেরিয়ে তারা পৌঁছালো এক কক্ষে। দরজা খুলতে যেন অন্য এক জগৎ সামনে এলো। কক্ষটা রাজকীয়, জাঁকজমকপূর্ণ, মোটা কারুকাজ করা দেয়াল, ঝুলন্ত ভারী পর্দা, মেঝেতে নরম কার্পেট, একপাশে বিশাল খাট, তাতে নরম গদি আর রেশমি বালিশ সাজানো। কোনায় পিতলের প্রদীপ জ্বলছে, যার আলো পুরো ঘরে সোনালি আভা ছড়িয়ে দিয়েছে। এটা যেন কোনো যুদ্ধের দুর্গে না, বরং একান্ত বিশ্রামের ব্যক্তিগত এক আশ্রয়। মেহরুন্নেসা চারিপাশে তাকে একটু থমকে গেল। ঠিক তখনই বায়েজিদ এগিয়ে গিয়ে পালঙ্কে বসলো। তারপর হাত বাড়িয়ে মেহরুন্নেসাকে কাছে টানলো। মেহরুন্নেসা প্রস্তুত ছিল না। হঠাৎ করে এ ভারসাম্য হারিয়ে সে তার কাছে এসে পড়ল। বায়েজিদ তাকে নিজের কোলে বসিয়ে নিল। এই মেহরুন্নেসা অপ্রস্তুত হয়ে উঠল। হালকা করে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু বায়েজিদের হাত শক্ত। সে ধীরে মাথা ঝুঁকিয়ে তার কাঁধের কাছে মুখ রাখলো। আস্তে করে ঘাড়ে মুখ ডুবালো। কোনো কথা বলছে না, শুধু চোখ বন্ধ করে যেন সেই কাছাকাছি থাকার অনুভূতিটুকুই ধরে রাখতে চাইছে। মেহরুন্নেসা একটু অস্বস্তিতে পড়ে গেল। ছাড়ুন। সে ধীরে বলল, ঠেলে সরানোর চেষ্টা করলো, কিন্তু বায়েজিদ সরল না, বরং আরেকটু শক্ত করে তাকে ধরে রাখলো। তার কণ্ঠ নিচু, ক্লান্ত। আর একটু থাকো। এই কথাটা এমন এক আকুতি ছিল যা মেহরুন্নেসাকে থামিয়ে দিল। সে আর জোর করলো না। তার হাত ধীরে থেমে গেল। কক্ষের ভেতর নীরবতা নেমে এলো। তারা অনেক দূরত্ব পেরিয়ে আবার কাছে এসেছে। বায়েজিদ কিছুক্ষণ চুপ করেছিল। মেহরুন্নেসা তখনও তার কাছেই নীরবে বসে। তারপর খুব আস্তে বলল, এরপর থেকে চাইলে আমাকে এভাবে কাছে পাবে না। কথাটা শুনে মেহরুন্নেসা একটু সরে এসে তাকালো তার দিকে, চোখে বিস্ময় আর অজানা শঙ্কা। কেন? বায়েজিদ হালকা নিঃশ্বাস ফেললো। কাল থেকে তোমার প্রশিক্ষণ শুরু হবে। শান্ত গলায় বলল সে। মেহরুন্নেসার মুখটা একটু ভার হয়ে গেল। সে নিচু গলায় জিজ্ঞাসা করলো, আপনি মহলে ফিরে যাবেন? প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু ভেতরে লুকানো ভয়টা স্পষ্ট। বায়েজিদ তার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর ধীরে বলল, আমি একা না, তুমিও যাবে। মেহরুন্নেসার চোখে হালকা নড়াচড়া হলো, যার ওই কথাটার ভেতরে সে খুঁজে পেল কিছু নিশ্চয়তা। কক্ষের ভেতরে আবারও নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতার আগের মতো ভারী না। ধীরে ধীরে দূরত্বটা কমে এলো দুজনার মাঝে। মেহরুন্নেসা মাথা নিচু করে রইল, আর বায়েজিদ তার হাতটা আলতো করে নিজের হাতে নিল। বাইরে যুদ্ধের প্রস্তুতি, দায়িত্ব, অনিশ্চয়তা সবই অপেক্ষা করছে, কিন্তু এই মুহূর্তে তারা দুজন শুধু একটু শান্তি খুঁজে নিল একে অপরের পাশে, যেন আগামীর ঝড়ের আগে ছোট্ট এক টুকরো প্রশান্তি। ওদিকে মহলে সময় যেন থমকে আছে সিমরানের জন্যে। সেই কাল থেকে বায়েজিদ বেরিয়েছে, এখনো ফেরেনি। প্রতিটা মুহূর্তে তার অস্থিরতা বাড়ছে। কক্ষের ভেতর থাকতে পারছে না, বারবার জানালার পাশে গিয়ে দাঁড়াচ্ছে, আবার ফিরে আসছে। শেষমেশ আর না পেরে সে বাগানের দিকে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎই ধাক্কা। আউজ করে পেছনে ফিরতেই দেখলো সামনে দাঁড়িয়ে নেওয়াজে আবিদ। সিমরান এক মুহূর্তের জন্য থেমে গেল। চোখে স্পষ্ট অস্বস্তি। এই মানুষটার সাথেই তার বিবাহ ঠিক হয়েছে, এই ভাবনাটাই তার কাছে অসহ্য লাগে। আগে সে তাকে সম্মান করত, কিন্তু এখন সে চোখ সরিয়ে নিতে চাইলো। নেওয়াজও থেমে গেল, এক ঝলক তাকালো তার দিকে, তারপর খুব সংক্ষেপে বলল, দুঃখিত। আর কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে নিল। শুনুন, পিছন থেকে ডেকে উঠল সিমরান। নেওয়াজ থামলো, কিন্তু ঘুরল না সঙ্গে সঙ্গে। শাহজাদা কোথায় বলতে পারেন? সিমরানের কণ্ঠে চাপা উৎকণ্ঠা। নেওয়াজ ধীরে ঘুরে তাকালো, তার কপাল কুঁচকে এলো হালকা। এই দৃশ্যটা তার অচেনা না, অনেক আগে থেকে সে লক্ষ্য করেছে সিমরান সবসময় বায়েজিদের আশেপাশে থাকে, খাবার বাড়ে, খোঁজ নেয়, নিঃশব্দে ঘুরঘুর করে। সবকিছুই তার চোখ এড়ায়নি। কয়েক সেকেন্ড চুপ থেকে সে খুব সংক্ষিপ্তভাবে বলল, শাহজাদা আমাকে কিছু জানিয়ে যাননি। তার খবর মাহাদির কাছে পাওয়া যায়, তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন। তার কণ্ঠ নিরাসক্ত, কোনো ব্যাখ্যা নেই, কোনো বাড়তি কথা নেই। সিমরান বলল, সেও কি নেই মহলে? তাহলে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে গেছে। বলেই সে সরে গেল। সিমরান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা আরো ভারী হয়ে উঠল। অপেক্ষাটা যেন আরো দীর্ঘ হয়ে গেল। নেওয়াজ ধীরে ধীরে বাগান পেরিয়ে এগিয়ে যাচ্ছিল। পায়ের শব্দ খুব মৃদু, কিন্তু তার ভেতরের অস্থিরতাটা যেন প্রতিটা পদক্ষেপে ধরা পড়ছে। সিমরানের সেই প্রশ্নটা তাকে ভাবাচ্ছে আবারও। শাহজাদা কোথায়? কথাটা এখনো কানে বাজছে, তার কপাল কুঁচকে এলো। অনেকদিন ধরেই কিছু বিষয় তাকে ভাবাচ্ছে। আগে সে গুরুত্ব দেয়নি, ভাবতো হয়তো কাকতালীয়, কিন্তু এখন সবকিছু যেন এক সুতোয় গাঁথা মনে হচ্ছে। সিমরান সবসময় বায়েজিদের আশেপাশে, খাবার বাড়িয়ে দেওয়া, খোঁজ নেওয়া, অকারণে কাছে থাকে, এইসব কি শুধুই দায়িত্ব, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু? নেওয়াজের বুকের ভেতর হালকা চাপ অনুভব হলো। সে কি সত্যি শাহজাদাকে ভালোবাসে? এই প্রশ্নটা তার মনে তীরের মতো বিঁধে থাকে।
উত্তর সে জানে না, জানার সাহসও করে না, কারণ এই বিয়ে তার নিজের ইচ্ছায় ঠিক হয়নি, জমিদারের সিদ্ধান্ত। আর জমিদারের প্রতি তার সম্মান অগাধ। সেই সম্মানের জন্যই সে কোনোদিনও প্রশ্ন তোলেনি, কোনো আপত্তি করেনি, চুপচাপ মেনে নিয়েছে। তবুও সে তো মানুষ, তারও তো কিছু স্বপ্ন ছিল, একটা সংসার যেখানে তার স্ত্রী তার পাশে থাকবে, তার দিকে তাকিয়ে হাসবে, তার অপেক্ষা করবে। সেই জায়গাটায় যদি অন্য কারো ছায়া থাকে, ভাবনাটা তার ভেতরটা অদ্ভুতভাবে ফাঁকা করে দেয়। নামাজ থেমে গেল, এক মুহূর্ত দূরে তাকিয়ে রইল। তার চোখে কোনো স্পষ্ট আবেগ নেই, শুধু একটা চাপা ভার, যেটা সে কাউকে দেখায় না, কিন্তু এড়িয়ে যেতেও পারছে না। মহলের ভেতর তখনও এক ধরনের নিস্তব্ধতা। দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ করে উঠোনে ভেসে এলো ঘোড়ার খুরের শব্দ, ধপ ধপ ধপ। তার সঙ্গে তীব্র রেশাধ্বনি। প্রহরীরা সতর্ক হয়ে উঠল, দাসীরা জানালার আড়াল থেকে উকি দিল। কয়েক মুহূর্তের মধ্যে সবাই বুঝে গেল শাহজাদা ফিরেছে। রত্নপ্রভা দ্রুত কক্ষ থেকে বেরিয়ে এলো, তার মুখে স্পষ্ট উত্তেজনা, চোখে অপেক্ষার ছাপ। সে সোজা উঠোনের দিকে এগিয়ে গেল। তার মনে একটাই ভাবনা, মেহেরুন্নেসা নিশ্চয়ই সঙ্গে এসেছে। এতদিন পর সব ভুল বোঝাবুঝি মিটে গিয়ে আজ হয়তো আবারও সব আগের মতো হয়ে উঠবে। উঠোনে এসে দাঁড়াতে সে দেখলো শিমুর্গ থেমে গেছে মাঝখানে, আর তার উপর থেকে নামছে বায়েজিদ, ধুলোয় ঢাকা, ক্লান্ত, তবুও চোখে সেই চিরচেনা দৃঢ়তা। রত্নপ্রভা চারিপাশে তাকালো, তার চোখ খুঁজলো, কিন্তু মেহেরুন্নেসা নেই। তার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। ঠিক তখনই রত্নপ্রভা এগিয়ে এলো। ভাইজান। সে একটু থেমে বলল, মেহের কোথায়? উঠোনে হালকা নীরবতা নেমে এলো, সবাই যেন একই উত্তরের অপেক্ষায়। বায়েজিদ ধীরে সোজা হয়ে দাঁড়ালো, তার দৃষ্টি একবার চারিপাশে ঘুরল, তারপর স্থির হলো সামনে। কণ্ঠ গম্ভীর, দৃঢ়। মেহেরুন্নেসাকে অসম্মান করে এই মহল থেকে বের করে দেওয়া হয়েছিল। কথাটা শুনে কয়েকজনের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। রত্নপ্রভা স্তব্ধ হয়ে গেল। বায়েজিদ থামল না, সে আরো স্পষ্ট করে বলল, কিন্তু তাকে ফিরিয়ে আনা হবে। তার কণ্ঠে এবার অন্যরকম কঠোরতা। এইবার সম্মানের সাথে। একটু থামলো, তার চোখে তখন জেদ। উঠোনে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল, কেউ কিছু বলল না। এই কথাগুলো শুধু ঘোষণা নয়, এটা এক ধরনের প্রতিশ্রুতি। ওদিকে একটু দূরে স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল সিমরান, তার চোখ স্থির বায়েজিদের উপর। প্রতিটা শব্দ সে শুনেছে। তার বুকের ভেতরটা যেন ধীরে ধীরে জ্বলতে শুরু করলো। মুঠো করে ধরলো নিজের ওড়নার প্রান্ত, চোখে ক্ষীণ আগুন। তাহলে এত কিছু করেও সেই ফিরে আসবে? তার শ্বাস ভারী হয়ে উঠল, মুখে কোনো কথা নেই, কিন্তু ভেতরে ভেতরে হিংসা, ক্ষোভ আর অস্থিরতা তাকে পুড়িয়ে দিচ্ছে। যে মানুষটাকে সে চেয়েছে এতদিন, তার মুখে আজ শুধু আরেকজনের নাম। উঠোনে দাঁড়িয়ে আছে সবাই, কিন্তু এই মুহূর্তে তিনজন মানুষের ভেতরেই শুরু হয়ে গেছে আলাদা আলাদা যুদ্ধ। বায়েজিদ উঠোন ছেড়ে ধীরে ধীরে নিজের কক্ষে ঢুকলো। দীর্ঘ পথ, ক্লান্তি সব যেন একসাথে শরীরে ভর করেছে, তবুও তার চোখে আজ অন্যরকম এক প্রশান্তি। সে সোজা চলে গেল স্নানাগারের দিকে। দরজা খুলতেই ভেতরের দৃশ্যটা যেন এক আলাদা জগৎ। সুবিশাল স্নানাগার, মসৃণ পাথরের মেঝে, চারিপাশে খোদাই করা নকশা, দেয়ালের কোনায় জ্বলছে সুগন্ধি তেলের প্রদীপ, মাঝখানে বড় পাথরের জলাধার, যার পানি হালকা বাষ্প ছড়াচ্ছে। চারিদিকে গোলাপ আর চন্দনের মিশ্রিত মৃদু সুবাস ভাসছে। জায়গাটা শান্ত, স্নিগ্ধ, একেবারে প্রশান্তির জন্য তৈরি। বায়েজিদ ধীরে ধীরে ভিতরে এগিয়ে এলো। জলাধারের পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হলো তার গায়ে এখনো যেন লেগে আছে মেহেরুন্নেসার স্পর্শ, তার কাছে থাকার উষ্ণতা। মেহেরের ঠোঁটের স্পর্শ আদর মেখে আছে সর্বাঙ্গে। একটা অদ্ভুত দ্বিধা কাজ করলো তার ভেতরে। এই পানিতে নামলে সব ধুয়ে যাবে না তো? সে হাত বাড়িয়ে পানিতে ছোঁয়াতে গিয়েও থেমে গেল। চোখ বন্ধ করতে ভেসে উঠল সেই মুহূর্তগুলো। মেহেরুন্নেসা তার কাছে, খুব কাছে, তাকে গলা জড়িয়েছিল শক্ত করে। একটা গভীর টান, দীর্ঘদিনের দূরত্ব ভেঙে আসা, সেই কাছাকাছি থাকা সব যেন আবারও ফিরে এলো মনে। তার ঠোঁটের কোণে অজান্তেই হালকা হাসি ফুটে উঠল। সে চোখ খুলল ধীরে। চারিপাশে একই স্নিগ্ধতা, কিন্তু তার ভেতরে যেন এখনো রয়ে গেছে সেই মুহূর্তেরই উষ্ণতা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে সে ধীরে পানির দিকে তাকালো, যেন নিজেকেই বোঝাচ্ছে স্মৃতি ধুয়ে যায় না, কিছু থেকে যায় মনে। অতঃপর গোসল সেরে বেড়ালো স্নানাগার থেকে। কক্ষে নিঃশব্দে দাঁড়িয়ে নেওয়াজ। বায়েজিদ একটু অবাক হলো। কিছু বলবে নায়েব? নায়েব মাথা নিচু করে বলল, বেয়াদবি মাফ করবেন হুজুর, আমার মনে হয় ছোট শাহজাদা বেঁচে আছে। বায়েজিদ চোখ সরু করে তাকায়। পাগল হলেন নাকি? তার মৃত্যুদণ্ডের সময় আপনি স্বয়ং উপস্থিত ছিলেন সেখানে। নায়েব পূর্বের ন্যায় মাথা নিচু করে বলল, গত রাত্রে আপনি এবং মাহাদি কেউই ছিলেন না বিধায় আমি নিজ গৃহে যাইনি। সারা রাত আন্দোলে ছিলাম। সে সময় আমি শাহজাদি রত্নভূভাকে একজন পুরুষের সাথে কথা বলতে দেখি, যাকে দেখে হুবহু আপনার মতন, কিন্তু আপনি সেই সময় মহলে অনুপস্থিত। আর আপনার মতো দেহ গঠন একজনেরই আছে, সে হলো
শাহজাদা অরণ্য, আমি ফুল দেখিনি জনাব। বায়েজিদের কপাল কুঁচকে এলো, মনে মনে বলল, চন্দ্রা কি আমার কাছে কিছু লুকাচ্ছে? স্নানাগার থেকে বেরিয়ে এসে বাজি দ্রুত পোশাক বদলালো। মুখে আবারও সেই চেনা গাম্ভীর্য এসেছে, কিন্তু ভেতরে কোথাও একটা অস্থিরতা রয়ে গেছে। বসে চারিপাশে তাকিয়ে মনে মনে ভাবলো চন্দ্রার সাথে তার কথা বলা দরকার, অনেক কিছু জানার আছে। বায়েজিদ কক্ষ থেকে বেরিয়ে পড়ল। প্রথমে পাশের দালান, তারপর বাগান, তারপর উঠোন, এক এক করে মহলের প্রায় সব জায়গা খুঁজে ফেলল সে, কিন্তু চন্দ্রপ্রভার কোনো খোঁজ নেই। তার ভ্রু কুঁচকে উঠল, কোথায় গেল? একটু থেমে ভাবলো সুনেহরা, ওর কাছে হয়তো জানা যেতে পারে। এই ভেবে সে সুনেহরার কক্ষের দিকে রওনা হলো, কিন্তু দাসীদের থেকে জানলো সে বাগানে গেছে মাত্রই। বায়েজিদও গেল সেদিকে, কিন্তু মাঝপথেই হঠাৎই ভেসে এলো তীব্র কণ্ঠস্বর, কেউ যেন রেগে চিৎকার করছে। বায়েজিদ থেমে গেল, শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে সে এগিয়ে গেল ধীরে। কাছাকাছি যেতে দৃশ্যটা পরিষ্কার হলো। দূর থেকে বোঝা যাচ্ছে সুনেহরা দাঁড়িয়ে আছে, চোখে আগুন, হাত নেড়ে নেড়ে কারো উপর চড়াও হয়ে কথা বলছে। বায়েজিদ আরেকটু এগিয়ে দেখলো সামনে মাহাদি, সেনাপতি মাহাদি সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মাথা সামান্য নত, মুখ শান্ত, একটা কথাও বলছে না, সবকিছু চুপচাপ শুনে যাচ্ছে। আপনি ভাবেন কি নিজেকে? সুনেহরার কণ্ঠে স্পষ্ট ক্ষোভ। কেউ কিছু বলার অধিকার রাখে না? মাহাদি নীরব, তার দৃষ্টি নিচের দিকে, কিন্তু ভেতরে কি চলছে বোঝা যায় না। বায়েজিদ কয়েক পল দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার ভ্রু কুঁচকে উঠল, এটা কি হচ্ছে? সুনেহরা দিন দিন যেন আরো বেপরোয়া হয়ে উঠছে। সে এক পা এগিয়ে এলো, তার দৃষ্টি এবার কঠোর। সে রাজ্যের সম্মানিত সেনাপ্রধান, তার সাথে এভাবে কথা বলছে। বায়েজিদের ভেতরে বিরক্তি জমে উঠল। সে আর দাঁড়িয়ে থাকলো না, সোজা এগিয়ে গেল তাদের দিকে দেখার জন্য। ঠিক কি নিয়ে এই তর্ক? বায়েজিদ এগিয়ে আসতে দৃশ্যটা বদলে গেল। সুনেহরা ঠিক যেন মুহূর্তেই থেমে গেল। তার চোখে যে আগুনটা একটু আগে জ্বলছিল সেটা যেন হঠাৎ নিভে গেল। সে একবার বায়েজিদের দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। চারিপাশে হালকা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। বায়েজিদ কাছে এসে দাঁড়ালো, কি হচ্ছে এখানে? তার কণ্ঠে চাপা কঠোরতা। সুনেহরা কোনো উত্তর দিল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎই বলল, কিছু না। এবং কোনো ব্যাখ্যা না দিয়ে কারো দিকে না তাকিয়ে সোজা সরে গেল সেখান থেকে। বায়েজিদ কিছুটা বিস্মিত হয়ে তাকিয়ে রইল তার পেছনের দিকে। ওর এই আচরণটা স্বাভাবিক না। সে ধীরে মাহাদির দিকে ফিরল। কি বলছিল? প্রশ্নটা সংক্ষিপ্ত, কিন্তু ভেতরে স্পষ্ট অনুসন্ধান। মাহাদি মাথা তুলল না পুরোপুরি, তার ভঙ্গি আগের মতোই সংযত। বাদ দিন হুজুর, শান্ত গলায় বলল সে। উনি যা ভালো মনে করেছে তাই বলেছেন। কথাটা এমনভাবে বলল যেন বিষয়টা গুরুত্ব দেওয়ার মতো কিছুই না। বায়েজিদ কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। মাহাদির মুখে কোনো বিরক্তি নেই, কোনো রাগ নেই, শুধু এক ধরনের স্থিরতায় মানুষটাকে বোঝা কঠিন। বায়েজিদ আর চাপ দিল না, চলো। দুজন পাশাপাশি হাঁটা শুরু করলো। পথিমধ্যে বায়েজিদ দাঁড়ালো, মাহাদিও দাঁড়ালো। পেছনে ঘুরে বায়েজিদ আচমকা জড়িয়ে ধরলো মাহাদিকে, কিন্তু মাহাদি এখনো পাহাড়ের ন্যায় স্থির। ধন্যবাদ ভাই, তুমি মিথ্যা বলে আমায় না পাঠালে আজ আমার মেয়ের অনেক বড় ক্ষতি হয়ে যেত। মাহাদি বর্মের আড়ালে মৃদু হাসলো। বায়েজিদও ধরলেও সেও ধরল না। বায়েজিদ সোজা হয়ে দাঁড়িয়ে মাহাদির দুই কাঁধে হাত রেখে বলল, জীবনে যদি এই পাথর মনটা কাউকে ভালোবাসে তবে যেন সবার আগে আমাকে জানায়। নিঃস্বার্থ দিয়ে হলেও তার ভালোবাসাকে রক্ষা করবে এই বায়েজিদ। এটা শাহজাদার প্রতিজ্ঞা। মাহাদি শীতল কণ্ঠে বলল, হুজুর, এই ধন্যবাদ আমার পাওনা নয়, সবটা নায়েব নেওয়াজে আবিদের পরিকল্পনা। তিনি আমাকে বাধ্য করেছে আপনাকে এই মিথ্যাটা বলতে, তাই সবটুকু কৃতিত্ব তার। মাহাদির অকপট স্বীকারোক্তি বায়েজিদের কপালে ভাঁজ ফেলল। নেওয়াজ এই পরিকল্পনা করেছে। মহলের পেছন দিক দিয়ে তারা পৌঁছালো প্রশিক্ষণ প্রাঙ্গণে। সেখানে ঢুকতেই অন্যরকম এক পরিবেশ। তালোয়ারের ঠকঠক শব্দ, ধাতব সংঘর্ষের ঝনঝন আর যোদ্ধাদের হাঁকডাক, সব মিলিয়ে জায়গাটা জীবন্ত, তীব্র। কিন্তু বায়েজিদের দৃষ্টি হঠাৎ থেমে গেল। প্রাঙ্গণের মাঝখানে রত্নপ্রভা দাঁড়িয়ে আছে যুদ্ধের ভঙ্গিতে, হাতে তলোয়ার। তার চলন দৃঢ়, দ্রুত, একেবারে একজন যোদ্ধার মতো। তলোয়ার ঘুরছে তার হাতে নিখুঁত ছন্দে, বাতাস কেটে যাচ্ছে তীক্ষ্ণ শব্দে। তার মুখে ঘাম, চোখে একাগ্রতা, কোনো দুর্বলতা নেই, বরং একটা জেদ, একটা শক্তি। 5 জন পুরুষ যোদ্ধার সঙ্গে একাই লড়ছে। বায়েজিদ কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল। এই চন্দ্রাকে সে আগে দেখেনি। মাহাদিও তাকিয়ে আছে, কিন্তু তার দৃষ্টি নিরপেক্ষ। আর প্রাঙ্গণের মাঝে রত্নপ্রভা নিজের ছন্দে তালোয়ার চালিয়ে যাচ্ছে, যেন চারিপাশের পৃথিবী তার জন্য থেমে গেছে।
বায়েজিদ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। রত্নপ্রভা তখনও নিজের জগতে তালোয়ারের প্রতিটি চাল নিখুঁত করার চেষ্টা করছে। তার চোখে এমন একাগ্রতা যেন এই মুহূর্তে চারিপাশের কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ না। বায়েজিদ ধীরে ধীরে মাথা নাড়ল। সে বুঝল এখন তাকে থামানো ঠিক হবে না। এই মনোযোগ, এই চেষ্টার মাঝখানে হস্তক্ষেপ করলে বরং ক্ষতি হবে। কোনো শব্দ না করে, কাউকে না ডেকে সে ধীরে ঘুরে দাঁড়ালো। মাহাদি এক ঝলক তার দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। দুজনাই নীরবে প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলো। বাইরে এসে বায়েজিদের মুখের ভাব বদলে গেল, আবার সেই দায়িত্বশীল কঠোর শাসকের রূপ। আজ দরবারে জরুরি আলোচনা আছে। সংক্ষিপ্তভাবে বলল সে। মাহাদি মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর বায়েজিদ সোজা দরবারের দিকে এগিয়ে গেল। মহলের ভেতরের ব্যস্ততা তখন বাড়তে শুরু করেছে। প্রহরীরা জায়গা নিচ্ছে, কর্মচারীরা ছোটাছুটি করছে। সবাই জানে আজকের বৈঠকটা গুরুত্বপূর্ণ। দরবার কক্ষে প্রবেশ করতেই পরিবেশটা একদম ভিন্ন, গম্ভীর, ভারী। এক এক করে সবাই আসন গ্রহণ করছে। নায়েব উপদেষ্টা, সেনাপতি। বায়েজিদ নিজের আসনে বসলো। তার মুখে কোনো ব্যক্তিগত ভাবনা নেই। এখন সবকিছু সরিয়ে রেখে সে প্রস্তুত রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। সারাদিন কাটলো সেই দরবারে, আলোচনা, পরিকল্পনা, মত বিনিময়। সময় কিভাবে পেরিয়ে গেল টেরই পাওয়া গেল না। বাইরের পৃথিবী, ব্যক্তিগত সম্পর্ক, অনুভূতি সব যেন দূরে সরে গেল এই দায়িত্বের ভিড়ে। রাত গভীর হয়ে গেছে। দরবারে দীর্ঘ আলোচনা শেষে ক্লান্ত শরীর নিয়ে বায়েজিদ নিজের কক্ষে ফিরল। চারিপাশে নিস্তব্ধ, মহলের কোলাহল থেমে গেছে অনেক আগেই। দরজা বন্ধ করে সে ধীরে আরামকে দাঁড়ায় গা এলিয়ে দিল। একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে, কিন্তু পরের মুহূর্তেই তার ভ্রু কুঁচকে গেল। মনে হলো এই কক্ষে কেউ আছে। এই অনুভূতিটা সে ভুল করে না কখনো। তার দৃষ্টি ধীরে ধীরে ঘরের অন্ধকার কোণায় ঘুরল। একটুও দেরি করলো না, ঝট করে উঠে দাঁড়িয়ে কোষ থেকে তরবারি টেনে বের করলো। চকচকে ফলাটা সরাসরি তাক করলো সামনে। কে? তার কণ্ঠ নিচু কিন্তু তীক্ষ্ণ। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে দৃশ্যমান হলো এক অবয়ব, সম্পূর্ণ আবৃত, মুখ ছায়ায় ঢাকা, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি, উপস্থিতি একটা অদ্ভুত আত্মবিশ্বাস ছড়িয়ে দিচ্ছে। বায়েজিদের চোখ সরু হয়ে এলো। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকতে সে চিনে ফেলল। অঙ্কুর। তার কণ্ঠে বিস্ময় মিশে গেল। নাসিরাবাদের শাহজাদা অঙ্কুর আল মাহের। বায়েজিদ ধীরে তালোয়ারটা নামালো, কিন্তু সতর্কতা কমালো না। তুমি এখানে এই সময়? অঙ্কুর স্থির দাঁড়িয়ে রইল। তার ঠোঁটে হালকা অস্পষ্ট এক হাসি ফুটে উঠল। শুভ কাজ, বসে আলাপ করি। বায়েজিদ হ্যাঁ সূচক মাথা নেড়ে সোফায় বসলো। পাশে বসলো অঙ্কুরও। তার কণ্ঠ শান্ত, কিন্তু ভেতরে লুকানো তীক্ষ্ণতা স্পষ্ট। একটা চুক্তি করি, চলো। কক্ষের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। দুজন রাজপুত্র মুখোমুখি, আর তাদের মাঝখানে অজানা এক প্রস্তাবের সূচনা। বায়েজিদ কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে তালোয়ারটা নামিয়ে রাখলো, কিন্তু চোখের দৃষ্টি একটু নরম হলো না। কি? সংক্ষিপ্তভাবে বলল সে। প্রদীপের ম্লান আলোয় অঙ্কুর আল মাহিরের মুখটা এবার স্পষ্ট চোখে দেখলো, এর জায়গায় না। বায়েজিদ তার দিকে তাকিয়ে বুঝে গেল এই মানুষটা ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। বলো দ্রুত। তার কণ্ঠ ঠান্ডা, সংযত। কি চাও? অঙ্কুর একটু হেলান দিয়ে বসলো। তোমার খোঁজে এসেছিলাম, কিন্তু ভাগ্যটা আমার ভালো ছিল বোধ হয়। বায়েজিদের ভ্রু কুঁচকে গেল। অঙ্কুর চোখ তুলে সরাসরি তাকালো তার দিকে। প্রথমবার সেই মোহিনীময় নারীকে দেখেছিলাম সেই দিন। কথাটা শেষ হতেই কক্ষের বাতাস যেন জমে গেল। বায়েজিদের দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে উঠল। অঙ্কুর থামলো না। তার কণ্ঠে মিশে গেল এক ধরনের লোভী বিস্ময়। এমন রূপ খুব কম দেখেছি আমি। সে যেন নিজের মনে বলছে, কিন্তু প্রতিটা শব্দ বায়েজিদের কানে গিয়ে বিচ্ছে। চোখ সরানো যায় না, একবার দেখলে আবার দেখতে ইচ্ছে করে, যেন সাদা মাখন হাতে নেই। চুপ। বিকট একটা শব্দে অঙ্কুর কথা থামালো, কিন্তু সেই শব্দে স্পষ্ট আগুন। বায়েজিদের হাত শক্ত হয়ে গেছে, আঙ্গুলগুলো মুঠো হয়ে উঠেছে। তার চোখে এখন খাঁটি রাগ। অঙ্কুর থামলো, তারপর ধীরে ধীরে ঠোঁট বাঁকিয়ে হাসলো। সেই হাসিতে ছিল শয়তানি স্পষ্ট। রাগ করছো? খুব নরম গলায় বলল সে। কেন, সত্যিটা শুনতে খারাপ লাগছে? আমি তো ভাবি এত সুন্দর স্ত্রীকে তুমি দূরে কি করে রাখো বায়েজিদ। বায়েজিদ উঠে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু নিজেকে থামালো। সে দাঁতে দাঁত চেপে বলল, মূল কথায় আসো। আমার স্ত্রীর ব্যাপারে আর একটা। রক্ষে রক্ষে বাপ, রক্ষে। অঙ্কুর এবার সোজা হয়ে বসলো। তার চোখে ঠান্ডা হিসেবে দৃষ্টি। বায়েজিদের দিকে সামান্য ঝুঁকে এলো। তোমার সব নাটক আমি ফাঁস করে দিতে পারি। বায়েজিদের চোখ সরু হয়ে এলো। কিসের নাটক? তার কণ্ঠ নিচু, বিপজ্জনক। অঙ্কুর ধীরে হেসে পড়ল। ওসব তুমি ভালোই জানো। তারপর খুব পরিষ্কারভাবে বলল, মেহেরুন্নেসাকে আমার হাতে তুলে দাও।
এক সেকেন্ড থামলো, তার চোখ সরাসরি বাইজিদের চোখে। নইলে তোমার মুখোশ খুলে যাবে সবার সামনে। অঙ্কুরের কথা শেষ হতে বাইজিদ আর এক মুহূর্ত নিজেকে ধরে রাখতে পারল না, ঝট করে উঠে দাঁড়িয়ে তলোয়ার টেনে নিল। এক নিঃশ্বাসে এগিয়ে গিয়ে অঙ্কুরের গলায় ঠেকিয়ে দিল ধারালো ফলাটা। একটা শব্দ আর বললে তোর কাল্লা এখান থেকে হাতে করে নিতে হবে, জানোয়ার। আমার তোর মতো কোনো মুখোশ নেই রে যে টেনে খুলবি। আমি শেহজাদ বাইজিদ শাহ। তার কণ্ঠে এমন রাগ যেন সত্যি আর এক মুহূর্ত দেরি করবে না। অঙ্কুর প্রথম ধাক্কায় একটু থমকালো, কিন্তু পরের মুহূর্তে হো করে হেসে উঠল। সে হাসিতে ভয় নেই, বরং অদ্ভুত এক দম্ভ। মারবি? ঠোঁট বাঁকিয়ে বলল সে। আমায়? বাইজিদের চোখ লাল হয়ে উঠেছে, তালোয়ারের চাপ আরও বাড়ল। ঠিক তখনই অঙ্কুর ধীরে খুব হিসেব করে বলল, পারবি না। একটু থামলো, তারপর নিচু গলায় যোগ করলো, কারণ তোর ছোট বোন আমার কাছে বন্দি। কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল। বাইজিদের হাত থমকে গেল, তালোয়ারের চাপটা অল্প ঢিলে হয়ে এলো। চোখে মুহূর্তের জন্য এক ঝলক বিস্ময়, তারপরেই আবার কঠোরতা। সে দাঁতে দাঁত চেপে বলল, শুধু ওর জন্য তোকে ছেড়ে দিলাম। কণ্ঠে বিষাক্ত সতর্কতা। নইলে। সে আরো ঝুঁকে এলো অঙ্কুরের দিকে। শাহবাদের ছোট শাহজাদি সুনহেরার জাহ্নবীকে তুই কেন? তার চোখে আগুন জ্বলছে। তোর বাপও বন্দি করার হিম্মত রাখে না। কথাটা শেষ হতেই অঙ্কুরের মুখের হাসিটা একটু কেঁপে উঠল। সে অবচেতনে পিছনে তাকালো, আর ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক অবয়ব স্পষ্ট হয়ে উঠল। চন্দ্রপ্রভা। আর এক মুহূর্ত দাঁড়ালো না, তার চোখে ছিল তীক্ষ্ণ অদ্ভুত এক দৃষ্টি। কিছু না বলে যেন অনেক কথা বলে গেল। ধীরে ঘুরে সে কক্ষ থেকে বেরিয়ে গেল। অঙ্কুর এক ঝলক বাইজিদের দিকে তাকালো, ছোটে সেই একই শয়তানি হাসি। তারপর সেও দ্রুত পিছু নিল। চন্দ্রপ্রভার দরজা বন্ধ হওয়ার শব্দটা কক্ষে প্রতিধ্বনিত হলো। বাইজিদ স্থির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তার কপাল কুঁচকে গেছে, চোখে গভীর চিন্তা। অঙ্কুরের কথাগুলো বারবার মাথার ভিতর ঘুরতে লাগলো। পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে, সময় নষ্ট করার সুযোগ নেই। সে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে এলো। আস্তাবলের দিকে যাওয়ার কথা মাথায় এলো, কিন্তু সঙ্গে সঙ্গে থেমে গেল। রাত গভীর, এই সময় মহল থেকে ঘোড়া নিয়ে বের হওয়া নিষিদ্ধ। শকুনগুলো নজর রাখছে। সে অন্য পথ ভাবল, গোপন সুড়ঙ্গ। এক মুহূর্ত দেরি না করে সে মহলের পেছনের নির্জন অংশে চলে গেল। পাথরের দেয়ালের আড়ালে লুকানো সেই পুরনো পথ, যেটা খুব কম মানুষই জানে। দরজাটা খুলে ভিতরে ঢুকে গেল সে। অন্ধকার স্যাঁতস্যাঁতে সুড়ঙ্গ, শুধু নিজের নিঃশ্বাসের শব্দ আর পায়ের আওয়াজ। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে সে বাইরে বের হলো। রাত তখন আরো গভীর, চারিপাশে ভয়ঙ্কর নিস্তব্ধতা। সামনে জঙ্গল। বাইজিদ থামল না, দ্রুত পা বাড়ালো। জঙ্গলটা ঘন, কোথাও আলো নেই, শুধু অন্ধকার আর অজানা শব্দ। ঝোপের শব্দ, দূরে পশুর ডাক, সব মিলিয়ে পরিবেশটা বিপজ্জনক। তবুও সে এগিয়ে চলল। তার মনে এখন একটাই চিন্তা, মেহরুন্নেসা আজ কঠিন বিপদ। সময় যেন তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। বাইজিদের মনে একটা কথা আসে, সময় যেখানে সুযোগ নেয়, ভালোবাসাটা সেখানে অন্যায়। রাত ধীরে ধীরে কেটে গেল, অন্ধকার ফিকে হতে শুরু করলো। ভোরের আলো ফুটতে না ফুটতেই দূরে দেখা গেল সেই দুর্গ। শাহবাদের সীমানায় নির্জনে দাঁড়িয়ে থাকা সেই পুরনো স্থাপনা। বাইজিদ থামল না, শেষ শক্তিটুকু নিয়ে এগিয়ে গেল সেদিকে। অবশেষে ভোর রাতের নরম আলো এসে পৌঁছে গেল সেই দুর্গে, এই এক নতুন ঝড়ের সামনে। ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ধুলোমাখা ক্লান্ত শরীর নিয়ে বাইজিদ দুর্গের ফটক পেরিয়ে ভেতরে ঢুকলো। তার নিঃশ্বাস ভারী, চোখে অস্থিরতা স্পষ্ট। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।